আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের ওয়েবিনারে আমরা মূলত আলোচনা করব 49তম বিসিএস বিশেষ উদ্ভিদবিদ্যা সম্পর্কে। এবং আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন তারা জানেন যে আমরা একটি প্যাকেজ রান করেছি, সেই প্যাকেজ নিয়েও বেশ কিছু কথাবার্তা হবে। এবং এর পাশাপাশি আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার বিসিএস অভিজ্ঞতা। এবং পরবর্তীতে সবার শেষে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আশা করছি, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমেও আমরা অনেক কিছু অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই এই ওয়েবিনার শুরু করার আগে আমি আমার নিজের পরিচয়টি দিয়ে নিতে চাচ্ছি। আমি হচ্ছি আবুলাইস সম্রাট। আমার ছবি এখানে দেখা যাচ্ছে এবং আমাকে বলা হয়েছিল যেন আমি আমার সব পরিচয়ই এখানে দেই, এবং সেজন্য আমার পরিচয়ের পর্বটা এখানে দেখতে একটু বড় লাগছে। তো আমি পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি 44তম বিসিএস, যে বিসিএস এর ফলাফল গত প্রায় 1 মাস আগে প্রকাশিত হয়েছিল। এবং এর পাশাপাশি আরেকটা পরিচয় হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছি, এবং সেখান থেকে এমএস এবং বিএস এই দুটো ডিগ্রি সম্পন্ন করেছি। এর পাশাপাশি আপনারা অনেকে বলতে পারেন যে আমরা কেন এই কোর্সটা রান করছি, এবং এখানে অনেক উত্তর থাকতে পারে। কিন্তু সেই সকল উত্তর একটু কিন্তু সেই সকল উত্তর দেওয়ার আগে আমি হচ্ছে ছোট্ট আরেকটা যেটা উত্তর দিতে চাই সেটি হচ্ছে যে আমি হচ্ছে বেশ কিছু বই লিখেছি, এবং এই বইগুলো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং প্রাণী বিজ্ঞানের সাথেও সম্পর্কিত। আপনারা এখানে আমার বেশ কিছু লিখিত বই দেখতে পাচ্ছেন, যেখানে আমি নিজে লিখেছি হচ্ছে প্লান্টি বই, এটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের একটি বিশেষ কনসেপ্ট বই। এবং এর পরবর্তীতে আমি হচ্ছে সহলেখক হিসেবে বেশ কিছু বইয়ের সাথে যুক্ত ছিলাম। আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আমি মেসেজ পাচ্ছি, আমার মনে হয় যে মেসেজ আমাকে আলাদাভাবে না দিয়ে চ্যাট বক্সে যদি কমেন্ট করা হয় তাহলে সেটাই ভালো হয়। তাহলে অন্যরা রেসপন্স করতে পারবে যে সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড অনেকে ক্লিয়ার শুনতে পাচ্ছে। তো যা বলছিলাম, দুঃখিত, যা বলছিলাম সেটি হচ্ছে আমি বেশ কিছু বই লেখার সাথে যুক্ত। এবং এই যে বইগুলো রয়েছে এই বইগুলোর মোট সংখ্যা হচ্ছে 8টি। এবং আমি সবগুলো বই সম্পর্কে বলবো না, বরং উদ্ভিদ বিজ্ঞানের সাথে সম্পর্কিত 3টি বই। এবং আপনারা যারা বিসিএস দিয়ে থাকেন, যারা বিসিএস লিখিত দিচ্ছেন বা ভবিষ্যতে দিবেন, তাদের জন্য একটি বইকে ইন্ট্রোডিউস করব। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত এখানে 3টি বই রয়েছে ছবি। একটি হচ্ছে কনসেপ্ট বই প্লান্টি, এবং এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একটি বায়ো ডিকশনারি। নাম হচ্ছে বায়ো ডিকশনারি পর্ব 1 মূলত উদ্ভিদ বিজ্ঞান নিয়ে, এবং এরপরে ইজি বায়ো উদ্ভিদ বিজ্ঞান, যেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য যারা প্রার্থী হয় তাদের জন্য মূলত এই বইটা লেখা। এবং বিসিএস রিটেনের ক্ষেত্রে আপনারা জানেন বেশ বড় একটি মার্কস ক্যারি করে থাকে হচ্ছে ট্রান্সলেশন। এবং এই ট্রান্সলেশন যদি আমি ভুল না বলে থাকি এটি প্রায় হচ্ছে 60 থেকে 70 মার্ক ক্যারি করে, আমার সঠিকভাবে মনে পড়ছে না। এবং ট্রান্সলেশন খুবই কঠিন ধরনের আসে। এখন আমরা হয়তো ওয়ার্ড চেঞ্জ করে ট্রান্সলেশন করা জানি, কিন্তু আমরা যদি চিন্তা করি ট্রান্সলেশনের ভিতরে কিভাবে কোহারেন্স ঠিক করতে হবে, কিভাবে হচ্ছে সেন্টেন্সগুলো লিঙ্ক করতে হবে, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে মূলত এই বইটা লেখা। তাহলে আমি হচ্ছে এতটুকু পরিচয় দিলাম। এর পাশাপাশি আমি উদ্ভিদ বিজ্ঞানের গবেষণার সাথে যুক্ত আছি অনেক বছর ধরে, আমার মোট 6টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া আমি রিসার্চ ট্রেইনার হিসেবে আছি বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ এবং ঢাকা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট সোসাইটিতে। আমি এই পরিচয়গুলো দিচ্ছি, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে আপনারা অনেকেই আমাদেরকে চিনেন না, এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা যে কোর্স রান করছেন আপনারা মূলত কারা। এবং সেই উত্তরটা দেওয়ার জন্য আমি আমার পরিচয় দিচ্ছি। কিন্তু এই যে কোর্সটা আমরা রান করাচ্ছি এই কোর্সে শুধু আমি নেই, বরং আমার সাথে আরো অনেকে রয়েছে। তাদের পরিচয়টাও আমি মধ্য পর্যায়ে গিয়ে এক সময় দিয়ে দেব। এবং আমি এখানে ফোকাস করছি আমার উদ্ভিদ বিজ্ঞানের সাথে সম্পর্ক, উদ্ভিদ বিজ্ঞানের সাথে করা কাজগুলো, যেন আপনারা বুঝতে পারেন যে উদ্ভিদ বিজ্ঞান নিয়েই আমরা অনেক সময় ধরে কাজ করেছি, এবং উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আমরা কিছুটা হলেও অন্য অনেকের থেকে বেশি দক্ষ।
তো গবেষণাপত্র রিসার্চ ট্রেইনারের কথা বলেছি। এর পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেই আমি হচ্ছে দুটো দেশে ভ্রমণ করেছি। একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং অপরটি হচ্ছে চীন। এবং এই দুটো দেশ শুধু ঘুরতে গিয়েছি এমন নয়, কাইন্ডলি কেউ দাগ দেবেন না স্ক্রিনের মধ্যে। আমি ঘুরতে গিয়েছি এমন নয়, বরং আমি হচ্ছে সেই দেশগুলোতে গিয়েছি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত রিসার্চ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য। আমি একটু দেখি এটা মুছে দেওয়া যায় কিনা। হ্যাঁ, কেউ কাইন্ডলি এখানে অ্যানোটেট করবেন না, আমার সেটিং চেঞ্জ করা উচিত ছিল, কিন্তু সেগুলোতে আমি এখন যাচ্ছি না। হুম। তো বৈজ্ঞানিক কর্মশালায় অংশগ্রহণ করেছি এবং আমার বিসিএস নিয়েও বিস্তর অভিজ্ঞতা রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে আমি পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং সেটি হয়েছে 44তম বিসিএস এ। তো 44তম বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। এরপরে 45তম বিসিএস এও প্রিলি পাস করেছি, রিটেন দিয়েছি, রিটেনেও পাস এসেছে, ভাইভা আছে সামনে, আমি অংশগ্রহণ করব না। আর 46তম বিসিএস এও প্রিলি পাস হয়েছিল, কিন্তু আমি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিনি। এরপরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি দুটো ওয়েবসাইটের বা প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা। একটি হচ্ছে প্লান্টলেট, এই প্লান্টলেটের পরিচয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়টি হচ্ছে ইজি বায়ো একাডেমি, যেখান থেকে মূলত আজকের সেশন এবং আমরা মূলত এখান থেকেই কোর্সটা রান করাচ্ছি। প্লান্টলেটের সাথে আপনারা পরিচিত কিনা জানি না, কিন্তু আপনারা যেহেতু বাংলাদেশি, আপনারা যেহেতু উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করেছেন, আপনাদের পরিচিত হওয়া উচিত। কারণ প্লান্টলেট হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে লার্জেস্ট প্লান্ট সায়েন্স ব্লগ। অর্থাৎ আপনারা যখন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আপনারা অনেক আর্টিকেল পড়েন, অনেক টপিক পড়েন। এই সকল টপিকগুলো নিয়ে আমরা নানা রকম আর্টিকেল লিখেছি অনলাইনের একটা প্ল্যাটফর্মে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন, ঢাকা কলেজের বিশ্ববিদ্যালয়, দুঃখিত, ঢাকা কলেজের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন। তো এভাবে আমরা প্রতিষ্ঠিত করেছি প্লান্টলেট প্ল্যাটফর্ম। আমি একটু আমার ইয়েটা আনমিউট করে দিচ্ছি, আহ, কারণ বারবার সমস্যা হচ্ছে। ওকে, আমি আশা রাখছি এখনো স্ক্রিন দেখা যাচ্ছে। তো এই প্লান্টলেট আমরা প্রতিষ্ঠা করেছি এবং এই প্লান্টলেটের মধ্যে অনেক আর্টিকেল রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। আপনারা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত যে প্রস্তুতি গ্রহণ করবেন সেখানে কাজে লাগবে। এরপরে আমি হচ্ছে প্লান্টলেটের প্রথমে ডোমেইনটার কথা বলবো, www.plantlet.org। এটাকে আমরা একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি এবং এটার যেমন আমি সহ প্রতিষ্ঠাতা হিসেবে ছিলাম, এর পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই প্লান্টলেটে আপনারা দেখতে পাচ্ছেন নানা আর্টিকেল রয়েছে, তাই না? সুন্দর সুন্দর ফিচার্ড ইমেজ ব্যবহার করে। আপনারা যদি ডান পাশে দেখেন, আপনারা নিশ্চয়ই ফাইকোলজি বা শৈবাল বিদ্যা সম্পর্কে পড়াশোনা করেছেন। আপনাদেরকে যদি বলি শৈবাল বিদ্যায় কি অনেক টপিক রয়েছে না? সেই টপিকের আর্টিকেল সবগুলো এক জায়গায় থাকলে কেমন হতো? এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেলগুলো লেখা আছে যে ক্লোরোকক্কাইন ট্রেন্ড, টেট্রাস্পোরাইন ট্রেন্ড, তারপর হচ্ছে পাইরোফাইটা, ক্রিপ্টোফাইটা, রোডোফাইটা, এগুলো সম্পর্কে নানা রকম আর্টিকেল রয়েছে এবং আর্টিকেলের অথরদের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্লান্টলেট যেমন প্রতিষ্ঠার সাথে আমি যুক্ত ছিলাম, আসলে প্লান্টলেট নিয়ে এভাবে বলা উচিত না, কারণ আজকে আমাদের মিটিংয়ে প্রায় 50 জন রয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জুনিয়র আমার যুক্ত রয়েছে। এই যে সকল জুনিয়র, এই সকল জুনিয়রদের মধ্যে বেশিরভাগই এই প্লান্টলেটের সাথে যুক্ত ছিল এবং প্লান্টলেটের তারা, ফাতেমা আছো, একটু মিউট করে দাও। হ্যাঁ। তো এই প্লান্টলেটের যে আর্টিকেলগুলো রয়েছে সে আর্টিকেলগুলো লেখার সাথে যুক্ত, অর্থাৎ তারাও নানা রকম আর্টিকেল লিখেছে। এখানে প্রায় 400-র মতো আর্টিকেল রয়েছে উদ্ভিদ বিজ্ঞানের উপর। এই 400 আর্টিকেলের মধ্যে 120 কি 25টা আর্টিকেল আমার লেখা। তো সেই হিসাবেও আমি বলছি যে আমরা যে কোর্সটা রান করাচ্ছি, সেই কোর্স রান করানোর ক্ষেত্রে আমরা অবশ্যই মেন্টরদের যোগ্যতার দিক থেকে আমরা অনেক এগিয়ে থাকব। আপনারা অনেকে অনলাইনের নানা মাধ্যম যেমন লাইভ এমসিকিউ, আবার হচ্ছে উত্তরণেও হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে উদ্ভিদবিদ্যা কোর্স রান করেছে। তো এমন হতে পারে যে সেখানে যে সকল মেন্টরসরা রয়েছেন, আপনাদের সামনে একটা সুযোগ দিচ্ছি যে সেই মেন্টরসদের সাথে আপনারা চাইলে আমাদেরকে তুলনা করে দেখতে পারেন এবং বুঝতে পারবেন তাহলে যে আমরা আসলে কতটুকু দক্ষ এবং কেন আমরা বলছি যে আমরা সেরা মেন্টরস হিসেবে আপনাদেরকে এই প্রোগ্রামটি বা এই কোর্সটি উপহার দিতে চলেছি।
আহ, আমি হচ্ছে পরবর্তীতে ঢুকে যাব, এবং আমি দুঃখিত প্রথমে বেশ কিছু সমস্যা হয়েছে টেকনিক্যাল, এবং আমি আশা রাখছি পরবর্তী অংশটুকু খুবই স্মুথলি চলবে। এরপরে আমরা আমাদের মেইন অংশে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা স্পেশাল বিসিএস সম্পর্কে বলছি, তাই না? 49তম বিসিএস। এই যে স্পেশাল বিসিএস রয়েছে, এই স্পেশাল বিসিএস এর মধ্যে যে উদ্ভিদবিদ্যা সিলেবাস রয়েছে বা উদ্ভিদবিদ্যার জন্য যে আমরা পরীক্ষা দেব, এই পরীক্ষার বিষয়টা কিরকম। প্রথমত আমরা এটা নিঃসন্দেহে স্বীকার করতে পারি যে উদ্ভিদবিদ্যা স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা শিক্ষার্থী তো রয়েছেই, আমরা জানি অন্যান্য নানা সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও উদ্ভিদবিজ্ঞান বিভাগ রয়েছে। সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে নেই, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তো এই সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করেন যারা উদ্ভিদ বিজ্ঞান থেকে পড়াশোনা করে বের হয়েছে। এরপরে আমি যদি উদাহরণটা নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তাহলে আমাদেরকে আরো অনেক বেশি অবাক হতে হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট কলেজের সংখ্যা 2257টা, এবং এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 34 লক্ষ। এবং উদ্ভিদ বিজ্ঞান বা উদ্ভিদবিদ্যা আমরা যেটাই বলি না কেন, এটা যেহেতু একটু বেসিক সাবজেক্ট, সেহেতু কম বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজগুলোতেই, অনেক শাখাগুলোতেই এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগটি রয়েছে, যার কারণে সেখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী রয়েছে। তার মানে আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ক্লাসমেট, বা আপনার কলেজের, বা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ক্লাসমেট, তাদের সাথে আপনি হচ্ছে কম্পিট করছেন না, বরং আপনি কম্পিট করছেন এত পরিমাণের শিক্ষার্থীদের সঙ্গে যারা হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। এবং এখানে অবশ্যই একটা কথা অনস্বীকার্য, যেটা আমরা বিগত বিসিএস গুলোতে দেখেছি, সেটি হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ে থেকেই যারা আসছেন তারাই যে শুধু মেধাবী, ব্যাপারটি এমন নয়। বরং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এমন অনেকে আসছেন যারা উদ্ভিদ বিজ্ঞান বলি বা বিসিএস এর ক্ষেত্রে নানা রকম জেনারেল ক্যাডার বলি, সেখানে অনেক এগিয়ে রয়েছেন। তো এ কারণেই আমরা বলছি যে স্পেশাল বিসিএস এ উদ্ভিদবিদ্যা অনেক বেশি প্রতিযোগিতামূলক। কিন্তু এই কিন্তুর পরে আমি হচ্ছে ফাঁকা রেখেছি, কারণ কিন্তুর পরে আমি বেশ কিছু কথা বলতে চাই। আমরা স্পেশাল বিসিএস এ বললাম প্রতিযোগিতামূলক, কিন্তু এখানে একটা বিশাল সুবিধা রয়েছে। কি বিশাল সুবিধা? আপনি চিন্তা করেন যে স্পেশাল বিসিএস এ আপনার সাথে আরো অনেক প্রতিযোগী রয়েছে। এই প্রতিযোগীরা পরীক্ষা দিবে, এবং সেটা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে আপনার সাথেই। এখন তার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়, বা কোন বিষয়টা তার আর আপনার মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে? আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন। সেই ভিডিওতে আমি বলেছি যে আমাদের যে বর্তমানে বাজার রয়েছে, বইয়ের বাজার, সেই বইয়ের বাজারে যদি আমি উদ্ভিদ বিজ্ঞানের বই খুঁজতে চাই, যে বইটা পড়লে আমার হচ্ছে কোনো সরকারি চাকরি, সেটা বিসিএস হোক বা অন্যান্য, সেখানে আমি সুবিধা পাবো, তাহলে আমি দেখব যে ভালো মানের কোনো বই নাই। তার মানে আপনার যারা কম্পিটিটর, বা আপনার কথাই ধরি, আপনি হয়তো ভালো কোনো বই না পড়ে, ভালো কোনো নোট না পড়ে, ভালো কোনো মেন্টরসের কাছে না গিয়ে, আপনি আলটিমেটলি শুধু নিজে নিজে পড়ে, নিজের নোটগুলো পড়ে আপনি হচ্ছে কোথায় যাচ্ছেন? 49তম বিসিএস এর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো তাহলে এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে আপনি যখন অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনি কিন্তু লেস প্রিপেয়ার্ড কম্পেয়ার্ড টু সামওয়ান হু ইজ টেকিং প্রিপারেশন উইথ এ মোর এফিসিয়েন্ট ওয়ে। যেমন তার কাছে যদি ভালো নোট থাকে, সে যদি ভালো মেন্টরসদের সংস্পর্শে থাকে, গাইডলাইন পায়, তার কাছে যদি ভালো কোনো বই থাকে, এবং সে শুধু তার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নোটগুলো না পড়ে, সে এমন কিছু নোট পড়ছে যে নোটগুলো হচ্ছে অনেক নোট কম্বাইন করে লেখা, অনেক ইন্টারন্যাশনাল বই কম্বাইন করে লেখা, ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে লেখা, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আপনার থেকে এগিয়ে থাকবে। এই জন্যই আমি বলছি যে প্রতিযোগিতা রয়েছে, কিন্তু প্রতিযোগীদের মধ্যে একটা ভারসাম্যহীনতা রয়েছে। কিসের ভারসাম্যহীনতা? প্রস্তুতির ভারসাম্যহীনতা। কিসের ভারসাম্যহীনতা? কি পড়ে আমি সেই পরীক্ষা দিতে যাচ্ছি, সেটার ভারসাম্যহীনতা। গাইডলাইনের ভারসাম্যহীনতা। এই জন্যই আমি বলছি আপনার সামনে একটা সুযোগ রয়েছে এই বিসিএসটা ক্র্যাক করার, উইথ এফিসিয়েন্ট ওয়ে, উইথ এফিসিয়েন্ট গাইডলাইন। তো এটাই ছিল এই স্লাইডে আমাদের আলোচনা, এবং আপনাদের হয়তো অনেকের নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে। আমি চাই যে আপনাদের যদি প্রশ্ন তৈরি হয়, আপনারা চাইলে সেটা যেমন আমাদের চ্যাট বক্সে জানাতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের সেশনের শেষাংশে আমরা প্রশ্ন উত্তর সেশন রেখেছি, আপনারা সেখানে হচ্ছে সেই প্রশ্নগুলো করতে পারেন।
সাথে এটিও বলে রাখছি, আপনাদের যারা বন্ধু বান্ধব এখানে যুক্ত হয়নি তাদের সাথে আমাদের মিটিং এর লিংক শেয়ার করতে পারেন। তারা আমাদের সাথে যেন যুক্ত হয়ে আমাদের এই মূল্যবান কথাগুলো শুনতে পারে। আরেকটা বিষয় যে আমি যদি কারেন্ট চলে যাওয়ার কারণে ডিসকানেক্টেড হই, আমাকে 2-3 মিনিট সময় দিতে হবে, আমি ভিন্ন একটা ডিভাইস থেকে যুক্ত হয়ে নিব। তো এটা সম্পর্কে আমরা বললাম। এর পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে স্পেশাল বিসিএস নিয়ে আমরা একটু আগে কথা বললাম যে অনেক বেশি প্রতিযোগিতামূলক, এবং সেখানে আমরা বলছি যে একটা কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এখন আপনাদের প্রথম প্রশ্ন এটাই যে আমরা আমাদের এই কোর্সের মধ্যে কি দিচ্ছি, এবং আমরা আমাদের কোর্সের মধ্যে কি দিচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 60টার মতো জিনিসপাতি দিচ্ছি। 60টা জিনিসের প্রথমটা হচ্ছে ইনসেপশন ক্লাস, হুইচ ইজ কারেন্টলি অনগোয়িং। এরপরে আমাদের হচ্ছে বেশ কিছু অংশ রয়েছে, যেমন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, এক্সক্লুসিভ নোট, ব্লা ব্লা ব্লা। এখন আমি হচ্ছে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি, এক্সামের মডেল দাঁড় করিয়ে দিয়েছি আপনাদের সামনে। এই মডেলটা নিয়ে আমি একটু কথা বলবো যে কেন আমরা এগুলো দিচ্ছি এবং কেন এই মডেলটা হচ্ছে কম্পারেটিভলি বেটার দেন হচ্ছে আদার মডেলস। তো আমি যদি হচ্ছে পরের স্লাইডে যাই একটু, সেটা হচ্ছে পরের স্লাইডে গেলে আমি দেখব যে এখানে আমার 49তম বিসিএস উদ্ভিদবিদ্যার সিলেবাসটা দেয়া আছে দুটো স্লাইডে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পার্ট 1 দেয়া রয়েছে যেখানে 50 মার্ক থাকে, এবং এরপরের স্লাইডে যদি যাই তাহলে পার্ট 2 রয়েছে যেখানে 50 মার্ক। এখন আমি একটু সিম্পলি বলবো যে এখানে আমরা যদি টপিক গণনা করি, টপিক আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা। এবং সাতটা টপিকের ভিতরে আমরা 1 2 3 4 এভাবে দেখতে পাচ্ছি না, এগুলোকে আমরা সাব টপিক হিসেবে ধরে নিচ্ছি। ওকে। এবং আমরা যদি পার্ট 2-এও যাই আমরা এখানে দেখবো সাতটা রয়েছে, 1 2 3 4 5 6 7, এবং এর ভিতরে অনেকগুলো সাব টপিক রয়েছে। এখন আমরা যে কাজটা করেছি, আমরা যদি 7 7 মোড ধরি তাহলে 14টা হয়। আমরা দেখলাম যে মাইকোলজি অ্যান্ড প্লান্ট প্যাথোলজি এটা হচ্ছে অনেক বড়। তো আমরা হচ্ছে কমেন্ট পেয়েছি, আমরা এগুলো একটু ধীরে ধীরে অ্যাড্রেস করব। একজন বলেছেন ভাইয়া একটা রেড পেন ইউজ করলে ভালো হয়। আমার ডান হাত হচ্ছে ফ্র্যাকচার এবং ডান হাতে আমার অলরেডি প্লাস্টার করা, আমি ডান হাতে লেখালেখি বা নাড়ানাড়ি করতে পারবো না, দ্যাটস ওয়াই আই ক্যানট ইউজ ইট। আমি দেখি এইটা যদি ব্যবহার করি তাহলে কাজ হবে কিনা, আমি বাম হাতে মাউস ব্যবহার করে এভাবে দাগাই দিতে পারি। হ্যাঁ, আমি যদি একটু কালারটা চুজ করি, হোয়ার ইজ দ্য কালার, কালার হচ্ছে এখানে, হ্যাঁ। ওকে ফাইন, দাগানোটা স্মুথলি হবে না বাট আই থিঙ্ক স্টিল পোষাবে। তো এখানে আমরা বলছি পার্ট 1-এ হচ্ছে আমরা টপিক দেখতে পাচ্ছি কয়টা, পার্ট 1-এ আমরা টপিক দেখতে পাচ্ছি 60টা, পার্ট 2-এও আমরা দেখতে পাচ্ছি 60টা, 7 7 14টা। এখন এই 14টা টপিকের প্রতিটাই কিন্তু সেম ওয়েটের না বলতে হয়তো মাইক্রোবায়োলজি একটু ছোট, আবার আমি যদি এখানে হায়ার ক্রিপ্টোগ্যামস দেখি এটা হচ্ছে আরো ছোট, কিন্তু আমি যদি মাইকোলজি অ্যান্ড প্লান্ট প্যাথোলজি দেখি তাহলে এটা হচ্ছে অনেক বড়, তাই না? আবার আমি যদি পার্ট 2-এ যাই, আমাদের পরের স্লাইডে, এটা কি কেটে দিয়ে পরের স্লাইডে যেতে হবে আই গেস। ওকে, আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে আমরা দেখব, হ্যাঁ, আচ্ছা এটা থেকেই যাচ্ছে অ্যানোটেশন গুলো, একটু সময় দিতে হবে, অ্যানোটেশনের ঝামেলায় পড়লাম এটা থেকে গেলে। অ্যানোটেট মুছে ফেলি একটু, আমাকে দুঃখিত। ক্লিয়ার অল ড্রয়িংস, হ্যাঁ। তো আমি মাউসের কার্সরই ব্যবহার করব। যা বলছিলাম সেটা হচ্ছে 7 7 14টা টপিক রয়েছে। পার্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি 7টা, দুঃখিত একই কথা আসছে। আমি যা বলছিলাম সেটা হচ্ছে যে সব যে টপিক রয়েছে এই সবগুলো টপিকের আকার সেম না। যেমন প্লান্ট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি এর যে আকার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 9টা সাব টপিকের ভিতরে রয়েছে। কাইন্ডলি যারা আছেন তাদের মধ্যে একটু রেসপন্স করে জানাবেন যে আমার মাউসের কার্সর দেখা যাচ্ছে কিনা। তাহলে মাউসের কার্সর দেখা গেলে সেটাই যথেষ্ট হবে আপনাদের জন্য। এজন্য আমরা করেছি কি, যে এই যে 7 7 14টা টপিক রয়েছে, 14টা টপিক যেহেতু অসম আকৃতির, এই জন্য আমরা আলটিমেটলি, আমরা একটু দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে, এই জন্য আমরা আলটিমেটলি এই 14টা টপিককে আমরা হচ্ছে মোট 21টা স- অংশে ভাগ করেছি। আবারও বলছি, 14টা টপিককে 21টা অংশে ভাগ করেছি, এবং এই 21টা অংশের প্রত্যেকটার আকার আকৃতি প্রায় সেম ধরনের। যেমন যদি হচ্ছে আমি হচ্ছে পরের স্লাইডে যাই,
এইখানে এইখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে রুটিনটা সাজিয়েছি। আমরা বলেছিলাম কয়টা অংশে ভাগ করেছি, 21টা অংশে ভাগ করেছি। এবং 21টা অংশের জন্য আপনারা দেখতে পাচ্ছেন 21টা এক্সাম। যেমন ধরুন মাইক্রোবায়োলজি একটা টপিক, কিন্তু আমরা করেছি কি মাইক্রোবায়োলজিকে দুটো। আবার আমি একটু আগে দেখালাম পার্ট 2-তে প্লান্ট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, সেখানে টপিক একটা কিন্তু বিশাল বড়, তাই না? আমরা যদি আগের স্লাইডে যাই, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় 9টা সাব টপিক। এই জন্য এটাকে আমরা ভাগ করেছি 3টা অংশে, যেন আপনাদের পরীক্ষা দিতে বেশ সুবিধা হয়। তার মানে আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি, আমরা বিসিএস সিলেবাসের 14টা টপিকে আমরা মোট 21টা অংশে ভাগ করেছি। এখন এই 21টা অংশ থেকেই আমরা হচ্ছে আমাদের আলাপ আলোচনা টানবো। কোন আলাপ আলোচনা? আমরা আমাদের কোর্সের মধ্যে কি কি উপাদান দিয়েছি সেই আলাপ আলোচনা। আবার আসি, সেটা হচ্ছে আমরা 21টা অংশে যেহেতু ভাগ করেছি, এই 21টা অংশের জন্য আমরা 21টা মডেল টেস্ট দেব। প্রতিটা মডেল টেস্টে প্রায় 30টার মতো করে এমসিকিউ থাকবে। এরপরে আমরা হচ্ছে পার্ট ভিত্তিক মডেল টেস্ট দিচ্ছি 2টা। পার্ট ভিত্তিক মডেল টেস্ট মানে কি? আমরা বলেছিলাম না পার্ট 1 পার্ট 2 রয়েছে। পার্ট 1-এ হচ্ছে 7টা টপিক, পার্ট 2-এ 7টা টপিক। আমাদের যখন টপিক ভিত্তিক মডেল টেস্টটা শেষ হবে 21টা, এটা শেষ হবে ধরে নিচ্ছি আমরা যে 1.5 মাসের মধ্যে। তো 1.5 মাসের মধ্যে যখন শেষ হবে, এরপরে আমরা পার্ট ভিত্তিক মডেল টেস্ট পার্ট 1-এর জন্য একটা নেব, পার্ট 2-এর জন্য একটা নেব, মোট 2টা। এরপরে ফাইনাল মডেল টেস্ট নেব 5টা, যেখানে আপনাদের পুরো উদ্ভিদ বিজ্ঞানের সিলেবাসের উপর মোট 100 মার্কের 5টা পরীক্ষা হবে, প্রতিটাই 100 মার্কের। এখন এই যে আমরা এক্সাম নিচ্ছি আপনাদের 21টা, এই 21টা এক্সামের জন্য অবশ্যই আপনাদের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি দেওয়ার জন্য আমরা রাখছি হচ্ছে এক্সক্লুসিভ নোট 21টা। এবং প্রতিটা পরীক্ষার 2 দিন আগে আমরা হচ্ছে এই নোটগুলো সরবরাহ করব। যেমন হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা হবে 8 তারিখ, এই 21টা পরীক্ষার প্রথম পরীক্ষাটা। এখন আমরা প্রথম নোটটা দেব 6 তারিখ, 6 তারিখের ওই নোটটা পড়ে আপনারা হচ্ছে 8 তারিখে পরীক্ষা দেবেন। এখন এই নোটগুলো আমরা শুধু এমন করব না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে, আমি স্যারদের একটা নোট নিয়ে আসি, নিয়ে এসে সেখান থেকে তথ্য দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে নোট দিলাম, এমনটা হবে না। আমি শুরুতেই বলেছি আমরা প্রথমত নোটের তথ্য সংগ্রহ করব আমরা বিভিন্ন বই থেকে। যেমন আমি মাইক্রোবায়োলজির একটা ডেমো নোট আপনাকে দিয়েছি, এই বইয়ের বেশ কিছু তথ্য আমি সংগ্রহ করেছি টর্টোরার বই থেকে। টর্টোরার বইটা আপনারা অনেকে চেনেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন, ইফ আই এম নট রং। তো সেই বইয়ের হচ্ছে 11th এডিশন থেকে আমি তথ্য সংগ্রহ করেছি। আমি তথ্য সংগ্রহ করেছি বাইজুস থেকে। আমি তথ্য সংগ্রহ করেছি আরও নানা রকম সোর্স থেকে, যেমন বায়োলজি নোটস অনলাইন, সেখান থেকে। এর পাশাপাশি আমি হচ্ছে সাজানোর জন্য আরো বেশ কিছু এলিমেন্ট ব্যবহার করেছি, করে হচ্ছে আমি আপনাদের তথ্য বা নোটটা উপস্থাপন করেছি। এজন্য আমাদের নোটগুলোকে বলছি এক্সক্লুসিভ নোট। এবং এই নোট শুধু যে আমি একাই প্রিপেয়ার করব এমন না, ধরে নিচ্ছি যে আমি প্রিপেয়ার করব, কিন্তু আরো 3জন রয়েছে যারা এই নোটের মধ্যে ইনপুট দিবে। আবার আরেকজন প্রিপেয়ার করবে, সেখানে আমরা বাকি 3জন ইনপুট দেব। এইভাবে আমরা নোটগুলো প্রিপেয়ার করব। এর পাশাপাশি আমরা নোট সাপ্লিমেন্টস দেব প্রয়োজন অনুসারে। ধরুন আপনাকে একটা নোট দিয়েছি, এখন আমরা নোটটা নিজেরা বানিয়েছি, তাই না? এই নোটটা দেওয়ার পর আপনারা বললেন যে ভাইয়া এইখানে এই টপিকটা বাদ পড়ে গিয়েছে, তখন আমরা করব কি আলাদা একটা সাপ্লিমেন্ট দেব। অথবা আমাদের যদি মনে হয় হ্যাঁ এই তথ্যগুলো মিস আউট হয়ে গিয়েছে, আমরা তখন আপনাদের সাপ্লিমেন্ট দিয়ে দেব। এইভাবে আমরা মূলত আগাবো। এর পাশাপাশি আমরা যখন আপনাদেরকে নোট দেব, আপনারা নোটগুলো পড়ে যখন পরীক্ষা দিবেন, এমন হতে পারে যে নোটে নানা রকম কনফিউশন থাকবে, সেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো সলভ করার জন্য আমরা প্রবলেম সলভিং ক্লাস দিয়েছি 5টিরও অধিক, অর্থাৎ যতটি প্রয়োজন হবে ততটি। এখন এইখানে আমরা দিচ্ছি এগুলো, আবার এগুলোকে সেরা দাবি করে আমরা বলতে, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটা আমাকে যদি পরামর্শ দেওয়া হয়েছে যে আমাকে এমন ভাবে বলতে হবে যেন আমি মার্কেটিং এর পিচ দিচ্ছি আপনাদের সামনে, কিন্তু আমি সেভাবে করতে চাচ্ছি না। আমি চাচ্ছি পুরোটাই এমন ভাবে রাখতে যেন পুরোটাই অনেক বেশি ফ্র্যাঙ্ক হয়, অনেক বেশি আপনারা কমফোর্টেবল ফিল করেন এবং বুঝতে পারেন যে আমি নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছি। প্রথমত, আমরা আমাদের যে সেরাটা দেব, সেটা আপনাদের জন্য সেরা হওয়ার সম্ভাবনা বেশি কম্পেয়ার টু আদার কোর্সেস। আমি আবারও বলছি, কম্পেয়ার টু আদার কোর্সেস। এবং আমি বলি যে আপনি যত ভালো কোচিং সেন্টার থেকেই প্রস্তুতি নেন না কেন, ধরে নিচ্ছি সামওয়ান ইজ বেটার দ্যান আস, তো সেই সামওয়ান থেকে আপনি প্রস্তুতি নিলেও আলটিমেটলি বিসিএস এ সফল হওয়া অনেক
কিছুর উপর নির্ভর করে, এবং সেটা আমি একটু পরে দেখাবো। এই জন্য আমি বলছি যে আমরা আমাদের সেরাটা দিচ্ছি, এবং সেটা কম্পেয়ার টু আদার কোর্সেস অবশ্যই আপনাদের জন্য সেরা হবে, বাট স্টিল দ্য সাকসেস ইজ নট গ্যারান্টিড। কারণ সাকসেস আপনার উপর নির্ভরশীল, এবং সেটা যে যে বিষয়ের উপর নির্ভরশীল, আপনার কোন কোন বিষয়ের উপর, সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেব। এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তারপর এটা নিয়ে কথাবার্তা হয়েছে, এরপর আমরা আমাদের রুটিনটা আপনাদেরকে দেখিয়েছি। এবং এই রুটিনে দেখুন, একটু আমি বুঝিয়ে দেই। যেমন হচ্ছে মাইকোলজি অ্যান্ড প্লান্ট প্যাথোলজি এক এক্সাম, মাইকোলজি অ্যান্ড প্লান্ট প্যাথোলজি দুই এক্সাম। এক এক্সামে আমরা সাব টপিক রেখেছি 1 2 3 4, দুই এক্সামে রেখেছি 5 6। আমরা যদি যাই, আমি আশা রাখছি বুঝতে পেরেছেন, এই যে মাইকোলজি অ্যান্ড প্লান্ট প্যাথোলজি 1 2 3 4 নিয়ে হবে হচ্ছে প্রথম এক্সাম, 5 6 নিয়ে হবে দ্বিতীয় এক্সাম। এইভাবে আমরা আমাদের এক্সামগুলো পরিচালনা করব। এখন এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কাইন্ডা ইন্টারেস্টিং। আমরা এর আগে বলেছি আমরা আপনাদের কি কি দিতে চাই, সেখানে 7টা জিনিস আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু ওখানেই আমরা থেমে থাকতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনাদেরকে আরো বেশ কিছু বিষয় বা উপাদান বা যেটাই বলি না কেন সেটা দিতে। এবং সেখানে আমি দেখুন 4টা পয়েন্ট রেখেছি। প্রথমত হচ্ছে আপনারা যে প্রিলি পরীক্ষা দেবেন, সেই পরীক্ষার মধ্যে 200 মার্কের পরীক্ষা হবে, উদ্ভিদবিদ্যা 100, যেটা নিয়ে আমাদের কোর্স, কিন্তু আরো বাকি রয়েছে 100 মার্ক, তাই না? সেটাকে আমরা বলছি জেনারেল বিষয়গুলো। সেখানে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, ম্যাথ রয়েছে, তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই দুটো বিষয়ও রয়েছে। এখন এই জেনারেল বিষয়গুলোর সাজেশন ক্লাস আমরা আপনাদেরকে দেব, এবং ইট ইজ কমপ্লিটলি ফ্রি। এবং এই ক্লাসগুলো শুধু আমি নেব না, বরং আমার পাশাপাশি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে যারা অ্যাডমিন ক্যাডার হয়েছেন, এরকম আমি 2 জন বা 3 জনকে নিয়ে আসব। ট্যাক্স ক্যাডার হয়েছেন তাদেরকেও নিয়ে আসব, এবং তারা হচ্ছে তাদের সাজেশনগুলো আপনাদেরকে দেবে। এভাবে আমরা হচ্ছে এই ক্লাসগুলো আয়োজন করতে চাই। এর পাশাপাশি আমরা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস দিতে চাই। আপনারা বলতে পারেন এটা কি জিনিস। এটা হচ্ছে এমন না যে আমরা আপনাদেরকে টোটকা দিতে চাচ্ছি, বরং বিষয়টা হচ্ছে এভাবে ভাবুন যে আপনারা যে কোনো কোচিং সেন্টারে যখন যাবেন, বড় ভাইরা একটা কথা সব সময় বলে থাকে, সেটা হচ্ছে বিসিএস এর সফলতা নির্ভর করে শুধু এটার উপর না আপনি কতটুকু মুখস্থ করতে পেরেছেন, কতটুকু মাথায় রাখতে পেরেছেন, বরং এটার উপর নির্ভর করে যে আপনি কতটুকু প্রয়োজনীয় জিনিসগুলো মাথায় রাখতে পেরেছেন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে পেরেছেন। ওকে, এখানে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি একটা কোচিংয়ে গিয়েছিলাম আমার ফলাফলের পর, যে আমি তো এরকম ভালো ফলাফল করেছি, আপনাদের কোচিংয়ে ক্লাস নেওয়া যাবে কিনা। তো ও বললো যে হ্যাঁ, ক্লাস নেওয়া যেতে পারে, কিন্তু আপনাকে হচ্ছে ডেমো ক্লাস দিতে হবে। তো আমি যখন ডেমো ক্লাস দিতে গেলাম, ডেমো ক্লাস দিতে গিয়ে যে সমস্যাটা ফেস করলাম, তাদের যে শিটগুলো আছে, তাদের যে নোটগুলো আছে, স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলোতে অনেক আজে বাজে ইনফরমেশন, প্রচুর আজে বাজে ইনফরমেশন। আমি ইউরোপ মহাদেশ নিয়ে একটা ক্লাস নিলাম, এবং সেখানে এত আজে বাজে ইনফরমেশন, এগুলো মুখস্থ করতে গেলে আপনারা বা যেই মুখস্থ করুক না কেন, কখনোই কি হবে না, সে প্রিলি পাশ করতে পারবে না। সেই অর্থে আমি বলছি যে আপনাদের জানতে হবে কোন বিষয়গুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। মাস্টার বই হিউজ, আকার অনেক বড় না? ইংরেজির জন্য যে মাস্টার বই রয়েছে, এই বইটার কথা চিন্তা করুন, A to Z আপনি পড়তে পারবেন? কোনোভাবেই সম্ভব না। আমরাও তো এই বই পড়েই বিসিএস ক্র্যাক করেছি, বাট স্টিল আমরা এই বইয়ের পুরোটুকু পড়েছি? উত্তর হচ্ছে না, পুরোটুকু পড়ি নাই। আমি হচ্ছে সিনোনিম কখনো পড়ি নাই। আমি ওই বইয়ে শুধু ভোকাবুলারি পড়েছি আর অ্যান্টোনিম পড়েছি, কারণ আমি জানতাম এ দুটো পড়লে মোর অলেস সিনোনিম কাভার হয়ে যাবে। তো এরকম অনেক বিষয় রয়েছে যে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের জন্য জেনারেল বিষয়গুলো সহজ হয়ে যাবে। আমি আপনাদের এখানে অনেকে আছে যাদের জন্য এটা প্রথম বিসিএস, এবং আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে বুঝতেই পারবো যে আমাদের আর 60 দিনের মতো বাকি আছে। সেখানে আমাকে জেনারেল বিষয়গুলোর প্রস্তুতি নিতে হচ্ছে, আবার হচ্ছে বোটানির প্রস্তুতি নিতে হচ্ছে, সেই হিসেবে কিন্তু হিউজ। এখন এই দুটোর প্রস্তুতি যদি আপনি টিক্স অ্যান্ড ট্রিক্স, কোনগুলো বাদ দেবেন, কোনগুলোতে গুরুত্ব দিবেন, এগুলো যদি না জেনেই প্রস্তুতি নেন, তাহলে আপনাদের পক্ষে আসলে সম্ভব না। এবং সেই অর্থে আমি বলছি যে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখতে চাই। এর পাশাপাশি আমার নিজের দুটো নোট আমি আপনাদেরকে উপহার দেব। একটি হচ্ছে ইংরেজি সাহিত্যের নোট, আরেকটা হচ্ছে ম্যাথ ফর্মুলার নোট, এবং সেখানে মেন্টাল অ্যাবিলিটির একটা অংশ কাভার হয়ে যাবে। এই দুটো আমি আপনাদেরকে দেব, এবং এটা খুবই স্ক্র্যাচ থেকে তৈরি করা নোট। এটা না এমন খুবই সুন্দরভাবে গুছানো, বাট আই হোপ আপনাদের এটা খুবই কাজে লাগবে।
এখন আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক কথাই বললাম এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের কোর্স বা প্যাকেজ কেন হচ্ছে অনেক বেশি ডিফারেন্ট, কিন্তু এইখানে সব মিলাই একটা বিষয় থেকে যাচ্ছে যেটা আপনারা কনসিডারেশনে নিয়ে আসতে চাচ্ছেন না। সেটা হচ্ছে, ডিড ইউ কনসিডার হাউ মাচ উই আর অ্যাভেলেবল টু ইউ? আমি আবুলের সম্রাট, আমি পুরো মেন্টরশিপের লিড দিচ্ছি। এখন আমাকে যে কেউ মেসেজ করলেই পাচ্ছে, এইটা হয়তোবা আপনারা অন্য কোর্সে পাবেন না। অন্য কোর্সে দেখবেন 300 400 500 1000 জন কোর্স করছে। সবাইকে কিন্তু একজন মেন্টর রিচ আউট করতে পারেন না, বা 10 জন মেন্টর দিলেও এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি আছি, আপনাদের নাসির ভাইয়া রয়েছে, নজরুল ভাইয়া, মার্জুক ভাইয়া, তারা সবাই হচ্ছে আপনাদের জন্য অ্যাভেলেবল। তো এই বিষয়টাকে অবশ্যই আপনারা প্রায়োরিটি দেবেন। এবং আমরা যেহেতু অ্যাভেলেবল, আপনারা আমাদেরকে যে কোনো টাইমে রিচ আউট করতে পারবেন। আপনারা বলতে পারবেন আমার এই জিনিসটার প্রয়োজন, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আপনাদের নোটে এইটা ভুল পাওয়া গিয়েছে, এমনও যদি হয় সেটাও আমরা ঠিক করে দিতে পারবো উইদিন মিনিটস। এই জন্য আমি চাই যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হতে চান, তারা এই বিষয়টাকে খুবই ইম্পর্টেন্স দিবেন। তো এটাই ছিল। এরপরে হচ্ছে আমরা আমাদের একটু পরিচয় দেব। আমার পরিচয়টা আমি দিয়েছি। আমার সাথে আছেন আরো 3 ভাই: নজরুল ভাই, নাসির ভাই, এবং হচ্ছে মার্জুক ভাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নজরুল ভাই হচ্ছে 45তম বিসিএস এর ভাইভা দিবেন সামনে। 46তম বিসিএস এর লিখিত তিনি দিয়েছেন। গতকালই তো বিজ্ঞান পরীক্ষা হলো। আবার মার্জুক আহমেদ সাদ ভাইও হচ্ছে 46তম বিসিএস পরীক্ষা দিয়েছেন। এখন তার মানে আমরা হচ্ছে বিসিএস এর দিক দিয়ে বেশ দক্ষ, এটা আমরা বলতে চাচ্ছি। এবং এর পাশাপাশি আমাদের যে নজরুল ভাই রয়েছেন, আমি ট্রান্সলেশন আনভেল্ড বইটা পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেই বইয়ের তিনি একজন অন্যতম রাইটার। এমন না আমার কন্ট্রিবিউশন বেশি, তার কন্ট্রিবিউশন কম। আপনারা জানেন ট্রান্সলেশন হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। ইংলিশ টু বাংলা হচ্ছে নজরুল ভাই দেখেছেন, আর বাংলা টু ইংলিশ হচ্ছে আমি দেখেছি। ওকে। আর আমাদের সাথে যে নাসির রয়েছে, সেই নাসির ভাই হচ্ছে বেশ কয়েকটা বই লিখেছেন। বায়োডিকশনারি, আমি বলেছিলাম উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান রয়েছে, আমিও লিখেছি, কিন্তু মেজর অংশ তিনি লিখেছেন। এবং তার থেকেই আইডিয়া পাওয়া যে আমরা বায়ো ডিকশনারি লিখতে পারি। এবং একটা সুন্দর বই লেখা হয়েছে, এটাও তার আইডিয়া। সেটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ সায়েন্টিফিক নেমস। আমরা বৈজ্ঞানিক নামগুলো বুঝতে পারি না, তাই না? কিন্তু বৈজ্ঞানিক নামগুলো খুব সহজে বোঝা যায় যদি আমরা তাদের ব্যাখ্যাগুলো জানতে পারি। এবং সেটার উপর ভিত্তি করে আমরা এই বইটা লিখেছি, খুবই ইন্টারেস্টিং। এবং এরপরে আমরা এটাতে আসবো। আমি কিন্তু বেশিক্ষণ আলাপ আলোচনা করব না, কারণ আমি চাই আপনাদের থেকে বেশি বেশি প্রশ্ন আসুক এবং সেগুলোই অনেক বেশি পরিমাণে অ্যাড্রেস করি। আমি আজকের ক্লাসটা নেয়ার জন্য প্রচুর পরিমাণে আমাকে খাটতে হয়েছে। আমি প্রায় 3 ঘন্টা ধরে চেষ্টা করলাম ফেসবুক লাইভে যাওয়া যায় কিনা, কিন্তু 2বার আমরা গিয়েছিও, কিন্তু শেষবার এসে ফেসবুক লাইভটা হলো না। তো এনিওয়ে, আমি হচ্ছে এজন্যই চাচ্ছি দ্রুত শেষ করে আপনাদের থেকে প্রশ্ন নিতে এবং সেগুলোর উত্তর দিতে। এখানে আমরা বলেছি যে আপনাদের হাতে ধরে নিচ্ছি সময় আছে 60 দিন। এবং আপনাদের আসন কতটা? আসন হচ্ছে 24টা। এবং সাধারণত স্পেশাল বিসিএস এ এত কম আসন থাকে না। ওকে। উদ্ভিদ বিজ্ঞানে আপনাদের জন্য আসন 24টা, খুবই কম। এখন এই 24টা যে বাংলাদেশের কোন প্রান্তের কোন মানুষজন পাবে, ন্যাশনালের একজন, চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা উদ্ভিদ বিজ্ঞানের একজন, আমরা বলতে পারছি না, যে এটা আসলে গ্যারান্টিড না। এবং এটা একটা কথা আমি আপনাদের বলি, এই যে যেমন আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা, কিন্তু বিষয়টা যে সব সময় এরকম এমনটাও না। যেমন এবার যে 44তম বিসিএস এর ফলাফল হলো, আমাকে এক ভাই জিজ্ঞাসা করছেন যে সম্রাট, এই যে ফলাফল দিল, বোটানিরই তো কিছু শিক্ষক নিয়েছে, তাই না? তো আমাদের ডিপার্টমেন্ট থেকে কাকে নিয়েছে? আমি বললাম, ভাই আমাদের ডিপার্টমেন্ট থেকে কাকে নিয়েছে এটা আসলে আমি জানি না। তাই এই যে শিক্ষক হওয়ার বিষয়টা, এই শিক্ষক হওয়ার বিষয়টা যে এক্সক্লুসিভলি আমরা যেগুলোকে হচ্ছে অ্যাপারেন্টলি টপ ইউনিভার্সিটি হিসেবে জানি, তাদের জন্য প্রযোজ্য, বিষয়টা একেবারেই এমনটা নয়। অর্থাৎ যে কোনো খান থেকে যে কেউ এসে এই 24টা সিটের মধ্যে যে কোনো একটা দখল করে নিতে পারে। তো এজন্যই বলছি যে হাইলি কম্পিটিটিভ, এবং এই কম্পিটিশনটা আপনাদের সবার সাথে, বাট স্টিল এই কম্পিটিশনে আপনাদের অবশ্যই এগিয়ে থাকতে হবে। আপনাদের নানা প্রশ্ন পাচ্ছি, যেটা হচ্ছে খুবই ভালো। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমরা প্রশ্নগুলো শেষে অ্যাড্রেস করব। এবং আপনাদের মধ্যে অনেকেই ইন্ট্রোভার্ট রয়েছেন, যারা সরাসরি প্রশ্ন করতে চান না, তারা আমাকে হচ্ছে ইনবক্সে পার্সোনাল এখানেই হচ্ছে আমাকে প্রাইভেটলি মেসেজ পাঠাতে পারেন, সেগুলো আমি রিড আউট করে শোনাবো উইথাউট
আপনাদেরকে মেনশন করা। এখন আমি বলেছিলাম যে বিসিএস এর সফলতা অনেক কিছুর উপর নির্ভর করে, এবং এই বিষয়টা আমি কেন বলেছি এবং আলটিমেটলি এগুলো কিসের উপর নির্ভর করে এটা আমাদের অবশ্যই জানতে হবে। এবং এখানে দেখেন আমি একটা হচ্ছে সার্কেলের মতো দিয়েছি, যে সার্কেলের মধ্যে আমরা মূলত হচ্ছে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আর এখানে কয়েকজন আনমিউট হয়ে গিয়েছেন, আমি মিউট করার চেষ্টা করছি, এরকমটা হলে অ্যাকচুয়ালি সমস্যা। এনিওয়ে, তো প্রথমত আমি যেটা বলি আসলে বিসিএস নিয়ে আমি নর্মালি, এর আগেও আমি বক্তব্য রেখেছি মুন্সিগঞ্জের একটা কলেজে, হরগঙ্গা সরকারি কলেজ। সেই হরগঙ্গা সরকারি কলেজের হচ্ছে যারা অ্যালামনাই, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল সেখান থেকে কথা বলতে হয়েছে। তো সেখানে আমি প্রায় 1 ঘন্টার মতো লেকচার দিয়েছি, জাস্ট হচ্ছে এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটা নিয়ে। ওকে, কিন্তু আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে উপস্থাপন করতে চাচ্ছি। তো এইখানে আমি সংক্ষেপেই বলবো, কিন্তু আপনাদের প্রশ্ন রয়েছেই আর সুযোগ রয়েছেই প্রশ্ন করার। তো এখানে আমি সবসময় একটা কথা বলি যে বিসিএস যখন আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, ক্র্যাক করতে চাচ্ছেন, আলটিমেটলি আপনার বিসিএস এর সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে নলেজ লাগবেই। এই নলেজগুলো কোথা থেকে গ্যাদার করবেন? কোনো বই থেকে, কোনো হচ্ছে অনলাইন প্রোগ্রাম থেকে, যেমন আমরা এখানে একটা কিছু অফার করছি সেখান থেকে। এখন আমি যেটা সবসময় চেষ্টা করতাম সেটা হচ্ছে নলেজের বাইরেও আউট নলেজ বা এক্সট্রা নলেজ গ্যাদার করতে। এখন এখানে আমি আউট নলেজ শব্দটা ব্যবহার করি না, আমি এক্সট্রা নলেজ শব্দটা ব্যবহার করেছি। যেমন আমি যখন চর্যাপদ সম্পর্কে পড়তাম, আমি চর্যাপদ সম্পর্কে শুধু হচ্ছে MP3-তে যেটা লেখা আছে সেটা পড়তাম না, আমি হচ্ছে গুগলে সার্চ করতাম, উইকিপিডিয়াতে ঢুকতাম, একটু পড়তাম, মনে হতো এই তথ্যটা ইম্পর্টেন্ট, তখন আমি হচ্ছে ওই MP3 বইয়ের মধ্যে লিখে রাখতাম। এইভাবে আমি হচ্ছে এক্সট্রা নলেজ গ্যাদার করতাম। আপনারা বলতে পারেন যে ভাইয়া এক্সট্রা নলেজ কি আদৌ লাগে? উত্তর হচ্ছে যে অনেকে এক্সট্রা নলেজ গ্যাদার না করে বিসিএস ক্র্যাক করতে পারেন প্রিলি পরীক্ষা। কিন্তু আমি বলবো আপনারা যখন এক্সট্রা নলেজ গ্যাদার করবেন, আপনাদের এই যে নলেজের পার্টটা, এই নলেজের পার্টটা ভালো লাগা শুরু করবে। আপনি MP3 বই থেকে চর্যাপদ পড়েন, তো আপনা মাংসে হরিণা বৈরী পড়তে হয়তো প্রথমে ভালো লাগবে, কিন্তু এইরকম যখন 4-5টা মুখস্থ করতে যাবেন আপনার বিরক্ত লাগবে। কিন্তু আপনি যখন হচ্ছে চর্যাপদ সম্পর্কে উইকিপিডিয়া একটা আর্টিকেল পড়তে যাবেন, বা হচ্ছে অন্য কোনো একাডেমিতে আর্টিকেল পড়তে যাবেন, আপনার দেখা যাবে যে আপনি হচ্ছে খুবই সুন্দরভাবে ইনফরমেশনগুলো পাচ্ছেন, অনেক বড় করে লেখা, ব্রডলি লেখা, আপনি হচ্ছে গল্পের মতো করে পড়ছেন, প্যাসেজ আকারে পড়ছেন, আপনার মাথায় সেই বিষয়টা গেঁথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এতে সুবিধা হয় কি, আমি দেখেছি এটা যথাসম্ভব 45তম বিসিএস এর প্রিলি পরীক্ষা ছিল, বেশ কয়েকটা এমসিকিউ, এবং এটা শুধু একটা দুইটা না, আমি বলবো 5 থেকে 6টা এমসিকিউ আমি পেয়েছি শুধুমাত্র আমার আউট নলেজ ছিল, এক্সট্রা নলেজ ছিল এই জন্য। আমাদের মনে হয় গত বিসিএস এর প্রিলিতে একটা প্রশ্ন এসেছিল যে এই বক্তব্যটি কে রেখেছেন, এবং এটার উত্তর ছিল হেগেল। ওকে, হেগেল সম্পর্কে অনেকেই জানে না। আমি বলবো যে আপনাদের মধ্যে যারা রয়েছে তাদের 90%ই হেগেলের নামই শুনে নাই, তার সম্পর্কে জানা সেটা অনেক পরের বিষয়। বাট স্টিল আমার আউট নলেজ, এক্সট্রা নলেজ ছিল, আমি পড়েছিলাম এবং আমি ধরেছিলাম যে হ্যাঁ এটা হচ্ছে হেগেলই হবে, কারণ হেগেল প্রচুর পরিমাণে উদ্ভট কথা বলতেন, এবং সেখানে ওই উদ্ভট একটা বাক্যই দেয়া ছিল। এনিওয়ে, এই জন্য আপনারা চেষ্টা করবেন এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য। বাট যেহেতু 60 দিন সময় আছে, আপনাদের আমি বলবো এক্সট্রা নলেজের দিকে যাবেন না। ওকে, 60 দিন সময় যেহেতু আছে, এক্সট্রা নলেজের দিকে যাবেন না, বরং আপনারা যে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছেন, যে ম্যাটেরিয়ালগুলোকে ভালো মনে হচ্ছে, সেই ম্যাটেরিয়ালগুলো পড়ার পড়ার চেষ্টা করবেন। এবং একটা কোচিং সেন্টার আপনাকে ম্যাটেরিয়াল দিল, সেই ম্যাটেরিয়াল নিয়ে রাত দিন পড়ে থাকবেন না। কেন? আমি ওই যে বললাম একটা কোচিং সেন্টারে আমার অভিজ্ঞতা হয়েছে যে সেই ম্যাটেরিয়াল খুবই বাজে রকমের। এই জন্য আপনাকে আগে ম্যাটেরিয়ালটা জাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে যারা ম্যাটেরিয়াল দিচ্ছে তারা কতটুকু দক্ষ, এবং দক্ষরাও যদি ম্যাটেরিয়াল দিয়ে থাকে সেই ম্যাটেরিয়ালটাই বা কতটুকু ভালো। তো নলেজ, এক্সট্রা নলেজ, এরপরে যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এবং এই শব্দটা আপনারা হচ্ছে আপনাদের যে কোনো বড় ভাই যারা বিসিএস এ সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। কনসিস্টেন্সি মানে কি? সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা অভ্যাস থাকে, আমি হচ্ছে 7 দিন টানা পড়লাম, এরপরে 5 দিন পড়লাম না, 5 দিনে আমি 10টা মুভি দেখলাম। আবার হচ্ছে আমি 5 দিন পড়লাম, 5 দিন পড়ার পর আমি ডিপ্রেশনে চলে গেলাম, আমার 7 দিন চলে যাচ্ছে। এরকম অনেকের সমস্যা হয়। তো এইটাকে বলা হয় ইনকনসিস্টেন্সি। আর এর অপোজিটটা হচ্ছে কনসিস্টেন্সি। বিষয়টা কিরকম, যে আমি পড়ছি, পড়াটা কন্টিনিউয়াসলি ধরে রাখছি, আমি পড়ছি,
পড়ার মাঝে অনেক বেশি গ্যাপ দিচ্ছি না। এমন হতেই পারে আপনি 5 দিন পড়লেন, একদিন, 1.5 দিন, 2 দিন গ্যাপ পড়ে গেল, আপনি হয়তো একটা কাজে ব্যস্ত, হয়তোবা আপনি হতাশই হয়ে গিয়েছেন, হয়তোবা আপনার একটু নিজেকে রিসার্চ বা বুস্ট আপ করার জন্য আপনার মুভি দেখতে হবে। বাট স্টিল এই 1.5 দিন, 2 দিন যেন কখনোই 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনে চলে না যায়। কারণ আপনার হাতে সময়ই আছে 60 দিন। আপনার হাতে সময় যদি থাকতো 5 মাস, 6 মাস, আমি বলতাম যে আপনি একটু গ্যাপ দিতে পারেন। বাট অলওয়েজ মনে রাখবেন আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, এবং গ্যাপ দিলেও স্টিল আগের পড়াগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে সেগুলোকে ঝালাই করে নিতে হবে। যে আমি এই কয়দিন গ্যাপ দিয়েছিলাম, ওহো আমি তো ওগুলো ভুলে যেতে পারি, ওগুলো একটু আমি ঝালাই করে নেই, তারপর আপনি আবার নতুন পড়ায় ধরলেন। এজন্য অবশ্যই কন্টিনাম এটাকে ধরে রাখবেন, কনসিস্টেন্সি এটাকে ধরে রাখবেন। আর এরপরে বলছি রিভিশন। এখন রিভিশন কথাটা কিন্তু আমি একটু আগে বলেছি, কিন্তু আবারও এই রিভিশনকে আমি আগের রিভিশন থেকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা রিভিশন দিই পড়া মনে রাখার জন্য, তাই না? এখন দেখুন, বিসিএস এ হচ্ছে আপনি যখন এক্সাম সেন্টারে যাবেন সেখানে সফলতাটা নির্ভর করবে এটার উপর না যে আপনার নলেজ ব্যাংক কত বড়, এটার উপর নির্ভর করবে না আপনার এক্সট্রা নলেজ ব্যাংক কত বড়। ওকে, এই দুটোর উপর কোনোভাবেই নির্ভর করবে না। নির্ভর করবে হচ্ছে আপনি ওই পরীক্ষার হলে যখন প্রশ্নটা পাচ্ছেন, সেই প্রশ্নটা পাওয়ার সময়, তার আগ মুহূর্তে বা যখনই, অর্থাৎ ওই মোমেন্টে আপনার মাথায় কতটুকু রয়েছে। আমার কথাটা ধরা যায়, আমি 100টা ইনফরমেশন পড়তে পারি, কিন্তু এটা খুবই স্বাভাবিক যে যখন আমি এক্সাম হলে যাব তখন আমি হচ্ছে হয়তোবা রিভিশন দিতে পারিনি, হয়তোবা আমার কনসিস্টেন্সি ছিল না, আমার 100টা ইনফরমেশনের মধ্যে 30টা ইনফরমেশন মনে আছে। সো আপনি কিন্তু অন্য একজনের থেকে পিছিয়ে, যিনি হচ্ছে হয়তো 50টা ইনফরমেশন মুখস্থ করেছে, যার মধ্যে তার 45টা মনে আছে। এই জন্য আমি বলছি যে রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এমন কখনো করবেন না যে আমি হচ্ছে একবার পুরো বইটা পড়ে এক্সাম দিতে যাব। আপনি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন টপিকগুলো, বিশেষত ইম্পর্টেন্ট টপিক, এগুলো বেশি পরিমাণে মাথায় গেঁথে যাবে, এবং এক্সাম হলে গিয়ে দেখবেন যে আপনার মনে পড়ছে বিষয়গুলো। আমাকে অনেকে নক দেয় যে আমার এক বান্ধবী আছে, আমি নাম বলবো না, অনেকেই এখানে চিনে, সেই বান্ধবী হচ্ছে এত পরিমাণে পারে, আনবিলিভেবল। 44, 45, 46 আমরা 3টা বিসিএস এর প্রিলি একসাথে দিয়েছি। সে আমাকে বলতেছে যে সম্রাট, আমি 44, 45 ক্র্যাক করতে পারি নাই, সে হচ্ছে 46 ক্র্যাক করতে পেরেছে, আমার ওই বান্ধবী। এবং সে আমাকে বলছে যে আমি কেন ক্র্যাক করতে পারি না। আমি বলি যে তুই তো আমার থেকে ভালো পারিস, কিন্তু পারছিস না কিসের জন্য? এবং আলটিমেটলি দেখা যায় ওর একটা ঝামেলা, সেটা হচ্ছে ও এক্সাম হলে গিয়ে কনফিউজড হয়ে যায়, তার মনে থাকে না। কনফিউজড মনে থাকে না এর অন্যতম একটা কারণ তার রিভিশন ইনাফ হয় নাই। আবার সে হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে, এরও একটা অন্যতম কারণ সে ভালো পরিমাণে রিভিশন দেয় নাই। যত পরিমাণে রিভিশন দিবেন তত একটা তথ্য আপনার মাথায় ভালোভাবে গেঁথে যাবে। এখন এরপরে পয়েন্ট যেটা স্ট্র্যাটেজি, এবং আপনারা অনেক সময় শুনে থাকেন যে অনেক এক্সামের সফলতা যদি শতভাগ হয়, মানে 100% হলে আপনি এক্সামে সফল, তার মধ্যে 20% নির্ভর করে আপনার মাথায় কতটুকু আছে, 80% নির্ভর করে আপনার স্ট্র্যাটেজির উপর। কিন্তু এই তথ্যগুলোতে আমি যাব না, স্ট্র্যাটেজির উপর কতটুকু নির্ভর করে এগুলো বলার প্রয়োজন নেই। শুধু এতটুকু বলি যে আপনার স্ট্র্যাটেজি যদি ভুল হয়, আপনি হয়তো বিসিএস প্রিলি ক্র্যাক করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আমার ওই যে বান্ধবীটা রয়েছে, সে যখন বিসিএস পরীক্ষা দেয়, সে প্রিলি পরীক্ষা দিত, এবং সে দাগাইতো হচ্ছে 180 থেকে 90টা, এবং তার মার্ক আসতো হচ্ছে 112, 13। 44তম বিসিএস এ কাট মার্ক ছিল 123, আমি যদি ভুল না বলি। 45তমতে ছিল 116, 17, এবং 46এরটা আমার মনে নেই। এই রকম কাট মার্ক, এখন তার মার্ক হচ্ছে কাট মার্কের থেকে 5, 6, 7, 8 এরকম কম। এখন তার স্ট্র্যাটেজিটা হচ্ছে ভুল। কেন তার স্ট্র্যাটেজি ভুল? এর পিছনে কারণ হচ্ছে তার যেহেতু কনফিউশন হয় অনেক বেশি, সে যদি অনেক বেশি দাগায় সেখানে নেগেটিভ মার্কিং এর সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি 44তম বিসিএস এ দাগিয়েছিলাম হচ্ছে 136টা। আমি খুবই কম দাগাই, এবং অনেকে বলে তুই 136 দাগিয়েছিস, তোর কিন্তু হবে না। এবং এইখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। একজন হচ্ছে পররাষ্ট্র ক্যাডার, সে এসে বলল যে আসলে আমি বিসিএস এ অনেক বেশি দাগাই না, আমি বিসিএস এ দাগাই 136টা। এখন আপনি, এমনও হতে পারে আপনি 136, 40টা দাগালেন, আপনার মার্ক আসলো হচ্ছে 99, আপনার বিসিএস হবে না। আবার এমনও হতে পারে একজন এসে বলল আপনাকেই যে আমি দাগাই 180টা, এবং আমার মার্ক ওঠে হচ্ছে 140। এমনও কিন্তু আছে, আমার ওই বান্ধবীর বিপরীত, বান্ধবীর সমান দাগায় কিন্তু মার্ক আসে বেশি, যে 140। এখন দেখা গেল আপনি ওরকম 180, 85টা দাগালেন, আপনার 143, 44 আসলো।
এটা দিয়ে কি বুঝালাম? এটা দিয়ে বুঝালাম আমার স্ট্র্যাটেজি হয়তো আপনার জন্য প্রযোজ্য হবে না, হয়তো আরেকজনের স্ট্র্যাটেজি যে বিসিএস এ ভালো ফলাফল করেই নাই, হয়তো প্রিলিটা ক্র্যাক করেছে কোনোভাবে, তার হয়তো স্ট্র্যাটেজিটা আপনার জন্য প্রযোজ্য হবে। এই জন্য অলওয়েজ মনে রাখবেন যে সব সময় যে টপে গিয়েছে তার থেকে শিখতে হবে, এইটা নেসেসারিলি রাইট কখনোই না। ওকে, হয়তো যার এক্সপিরিয়েন্স বেশি, হয়তো যে খারাপ করেছে তার থেকেও আপনি শিখতে পারেন, এবং তার স্ট্র্যাটেজিটা আপনার অনেক বেশি কাজে দেবে। তো স্ট্র্যাটেজি আপনাকে অবশ্যই খুব ভালো করে ফিক্স করতে হবে। আমি 136টা দাগিয়েছিলাম, আমার মার্ক এসেছিল যথাসম্ভব কত, 127 এরকম। তো এই যে 127 মার্ক এসেছে, হ্যাঁ 136, 6 আর 3 মার্ক কাটা গিয়েছে, 9 মার্ক, 127। কাটমার্ক কত ছিল? কাটমার্ক ছিল বলেছিলাম 122-23, খুবই ন্যারো মার্জিন, বাট স্টিল আমি হচ্ছে হ্যাপি। এবং আমার 45-এও সেম সিনারিও, 46-এও সেম সিনারিও। তো এই জন্য বলছি স্ট্র্যাটেজিটা অবশ্যই ঠিক করে নেবেন। এখন আপনারা বলতে পারেন ভাই এই স্ট্র্যাটেজি ঠিক করব কিভাবে? আমি কিন্তু স্ট্র্যাটেজির পাশে একটা অ্যারো দিয়েছি। এখন এইখানে আমি বলতে পারি যে আপনাকে আমি নলেজ গ্যাদার করা শেখাতে পারবো, নলেজ কোথা থেকে নেবেন সেই নোটটাও দিতে পারবো, এক্সট্রা নলেজের জন্য আমি হচ্ছে ওই যে নোটের সাপ্লিমেন্ট সেটাও দিতে পারবো। কনসিস্টেন্সির জন্য আমরা হচ্ছে 21টা এক্সাম নিচ্ছি শুরুতেই, এরপরে হচ্ছে আপনারা রিভিশন দেবেন, এই জন্য আমরা হচ্ছে পার্ট ভিত্তিক পরীক্ষা নিচ্ছি, ফুল মডেল টেস্টে নিচ্ছি। কিন্তু এই স্ট্র্যাটেজিটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে। এই স্ট্র্যাটেজি আমি আবুলের সম্রাট আপনাকে ধরে খাওয়াতে পারবো না। এই স্ট্র্যাটেজি আপনারাকে নিজেকেই শিখতে হবে, কিন্তু আপনি যে নিজে শিখবেন এর জন্য আমরা নানা রকম পাথওয়ে দেখিয়ে দিতে পারি। যেমন আপনি হচ্ছে 21টা পরীক্ষা দেবেন, সেই 21টা পরীক্ষা দিতে দিতে আপনি বুঝবেন যে আপনার ভুল হয় কোথায়, আপনি কেন কম পাচ্ছেন, সেটা অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজিটা ফিক্স করবেন। এই জন্য আমি বলছি এটা আপনার উপর নির্ভরশীল, অ্যাট দ্য সেম টাইম আমাদের উপর নির্ভরশীল। কেন? কারণ আমাদেরকে স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে হবে। আপনি লাইভ এমসিকিউ একটা কোর্স করেন, আমি আমার অভিজ্ঞতা বলি, আমার যদি নাম বলে বলা উচিত হচ্ছে না, লাইভ এমসিকিউ আমি মনে হয় মোটে পরীক্ষা দিয়েছিলাম 2 থেকে 3টা, ফ্রি পরীক্ষাগুলো যেটা হয় উইকলি, অনেক আগে। তো আমি দেখেছিলাম আমার মার্ক যদি আমি ধরি 200-র মধ্যে মনে হয় আমার মার্ক আসে অতিরিক্ত হলে 93-94, এবং আমি কোনোভাবেই পাশ করতে পারি না। এবং আপনারা জানেন লাইভ এমসিকিউ এ পাশের সিস্টেমটা একটু ভিন্ন রকম, তারা ধরে নেয় এতজন পাশ করবে, বা হচ্ছে তারা প্রশ্নের সাপেক্ষে একটা মার্ক দিয়ে রাখে, ওটাই পাস মার্ক, অথবা এত পার্সেন্ট শিক্ষার্থীরা পাশ করবে, প্রথম এত পার্সেন্ট। কিন্তু এইভাবে আমি কখনোই পাশ করতে পারি নাই। এবং আমাকে যখন কেউ একজন বলে, আমি গত কয়েকদিন আগে আমার এক বন্ধুকে সাজেশন দিয়েছিলাম, সে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবং তাকে বললাম তুই হচ্ছে মডেল টেস্ট দিবি, ও 47-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনাদের জন্য কাজে লাগবে, তুই মডেল টেস্টে দিবি। বললো যে কোথায় মডেল টেস্টে দেবো দোস্ত? আমি বললাম যে তুই লাইভ এমসিকিউ এ দিতে পারিস, কিন্তু আমি সাজেস্ট করবো না, বরং তুই হচ্ছে নানা রকম বই কেন। যেমন আমি অদিতি নামের একটা বই কিনেছিলাম, প্রিসেপ্টরস এর মডেল টেস্টের বই কিনেছিলাম, সেখানে আমি মডেল টেস্টে দিতাম। সেখানে আমি দেখতাম আমার আসতো কত জানো? আমার আসতো হচ্ছে 20-22, এবং আমি ধরে নিতাম আমার 20-22 এসেছে, তার মানে আমি হচ্ছে যখন বিসিএস অ্যাকচুয়াল পরীক্ষা দেবো আমার মার্ক আসবে 27-28। কেন? কারণ আমি হচ্ছে ওই যে রিসেন্ট তথ্যগুলো পারতাম না, রিসেন্ট তথ্য আমি সবার শেষে পড়তাম। তো রিসেন্ট তথ্য আমি 4-5 মার্ক ধরে আমি যোগ করে বলতাম। তো এইভাবে আমি দেখলাম অ্যাকচুয়ালি আমি বিসিএসও সেম ফলাফল করেছি, কিন্তু লাইভ এমসিকিউ আমি পাশ করতে পারছি না। এর পিছনে প্রধান একটা কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে পারে না। আবারও বলছি, এই প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড প্রশ্ন তৈরি করতে পারে না। এটা আপনি যে কোনো কাছ থেকে শুনতে পারেন, আমার এখানে অনেকেই আছে যারা লাইভ এমসিকিউ এ 44, 45, 46 দিয়েছে, তারা একই ধরনের কথা বলবে। এই জন্য আমি বলবো এমন প্রতিষ্ঠানের কাছে যান যারা স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে। ওকে, এইটা অবশ্যই আপনারা মেনটেন করে চলার চেষ্টা করবেন। এবং আপনি যদি ভুল প্রশ্নে 100টাও পরীক্ষা দেন, 21টা না, 100টাও পরীক্ষা দেন, আমি গ্যারান্টি নিয়ে ধরতে পারি যে আপনি যখন অ্যাকচুয়াল বিসিএস এক্সাম দিতে যাবেন, আপনি হয়তো বা স্ট্র্যাটেজিতে ভুল করবেন। এবং স্ট্র্যাটেজির উপর সফলতার অনেকাংশ যেহেতু নির্ভর করে, আপনার পক্ষে প্রিলি পাশ করা সম্ভব হবে না। এবং সবার শেষে একটা বিষয় আসতেছে, দ্যাট ইজ লাক। লাক ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনারা বলতে পারেন ভাই এত কিছু বললেন এরপরে লাকের কথা বলেন, ট্রু। আমি আমার উদাহরণটা নিই, এবং এটাকে আপনারা নেগেটিভলি নেবেন না, এবং অনেকে অনেকভাবে ভুল ইন্টারপ্রিটেশন করতে পারে, আমি চাই না সেটা হোক। আমার এখানে ডিপার্টমেন্টের অনেক জুনিয়র আছে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি ভুল ইন্টারপ্রেট করবা না। আমি যখন 44তম বিসিএস এর ভাইবা দেই, 44তম বিসিএস এর ভাইবা আমি দিয়েছিলাম 2বার। এটা কিন্তু কাইন্ড অফ রেকর্ড, অনেকেই দিয়েছিল, কিন্তু একই বিসিএস এ 2বার ভাইভা দেয় এটা অ্যাকচুয়ালি খুবই কম ঘটে।
তো আমি দুইবার ভাইবা দিলাম কেন? আমি হচ্ছে 5 আগস্ট সরকার পতনের আগে একবার ভাইবা দিয়েছিলাম, এবং 5 আগস্ট সরকার যখন পতন হলো তখন আন্দোলনের মুখে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগে যে ভাইভাগুলো নেওয়া হয়েছে সেগুলো সব বাতিল, কারণ সেই ভাইভাগুলো পার্শিয়াল হয়েছে। সেই ভাইভাগুলোতে কোনো একটা নির্দিষ্ট দলের অনুসারীদের কোনো একটা বেনিফিট দেয়া হবে, এই অর্থে বাতিল করা হলো। আমরা মোট ভাইভা ক্যান্ডিডেট ছিলাম 11,500, এবং সেখানে আমাদের ভাইভা 5 আগস্টের হয়েছিল, 5 আগস্টের আগে হয়েছিল 3,500, তার মধ্যে আমি একজন, আমার ভাইভা ছিল দ্বিতীয় দিনে। তো ভাইবা বাতিল হলো, এরপরে আবার ভাইবা শুরু হলো 5 আগস্টের পরে, যখন হচ্ছে বলা হলো নতুন করে সবার ভাইবা হবে। তো এবার ভাইবাটা উল্টা পাশ থেকে শুরু হয়েছে। আমার 5 আগস্টের আগে ভাইবা ছিল দ্বিতীয় দিন, এবার আমার ভাইবা ছিল হচ্ছে একদম শেষের দিকে। তো আমি যখন ভাইবাটা দিলাম, এই ভাইবাটা আমার খুবই ভালো হয়েছিল, এবং এটা আমি কোনোভাবে ডিনাই করব না। তো এত ভালো হয়েছিল যে আমি যখন ভাইভাটা দেই, দে ওয়ার কমপ্লিটলি ইমপ্রেসড। তিনজন ভাইভা বোর্ডে ছিলেন, থার্ড এক্সামাইনার কমপ্লিটলি ইংরেজিতে প্রশ্ন করেছেন, এবং আমার এইভাবে বলা ঠিক না, তিনি যখন ইংরেজিতে প্রশ্ন করা শুরু করলেন আমি বুঝলাম যে মাশাল্লাহ, কারণ তার ইংরেজির থেকে আমার ইংরেজি বেটার। তো তিনি দুটো প্রশ্ন করেছিলেন হাইলি ক্রিটিক্যাল, এবং সেই দুটো প্রশ্ন আমি উত্তর দিয়েছিলাম খুব ভালোভাবে, এবং তার চোখের দিকে তাকাই যেন খুবই কনফিডেন্টলি তিনি উত্তরটা নেয়। এবং আমি যখন ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসি, আমার আগে যিনি ভাইবা বোর্ডে ঢুকেছিলেন তার সাথে আমার দেখা হলো, তাকেও দেখলাম একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু তিনি বলল ভাই আমি খুবই ডিসস্যাটিসফাইড, এবং আমার উপর ভাইবা বোর্ডে খুবই ডিসস্যাটিসফাইড ছিল। এবং তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে আমাকে ভাইভাতে অনেক মার্ক দেওয়া হতে পারে। কেন? কারণ ওনার প্রতি ডিসস্যাটিসফাইড ছিল, কিন্তু আমি যখন প্রশ্নের উত্তর দিয়েছিলাম আমি দেখলাম যে পুরোপুরি তারা স্যাটিসফাইড। এবং আমি যখন আমাকে যখন থার্ড এক্সামাইনার বলল যে আপনি উঠে যান, আপনাকে ধন্যবাদ, তো আমি যখন উঠে আসছিলাম তখন আবার সেকেন্ড এক্সামাইনার আমাকে ধরেছে, ধরে বললো হ্যাঁ আপনি আপনি হেজেমনি শব্দটা ব্যবহার করেছেন ওনার উত্তর দিতে গিয়ে। আপনি আমাকে বলেন হেজেমনি শব্দের অর্থ কি? হেজেমনি কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা শব্দ। তুমি যখন ডিপ্লোমেসির কথাবার্তা বুঝাবা, বাংলাদেশ ভারত সম্পর্ক বুঝাবা, তখন দেখা যাবে অনেকে গদ বাঁধা কথা বলবে, অনেকে হচ্ছে অনেক ক্রিটিক্যাল টার্ম ব্যবহার করবে। আমি এমন একটা টার্ম ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজেমনি। তো আমি সেটার উত্তর দিলাম, দেখলাম যে খুবই খুশি, আমি বের হয়ে আসলাম। এখন এটাকে লাগ বলছি কেন? এর পিছনে কারণ হচ্ছে প্রথম যে ভাইভাটা আমি দিয়েছিলাম সেই ভাইভাটা আমার বাজে হয়েছিল। এবং আমি আমার বন্ধুকে একটা প্রশ্ন করেছিলাম, নাসিরকেই প্রশ্ন করেছিলাম, নাসির এখানে আছে। নাসিরকে বলেছিলাম যে দোস্ত দেখ যে আমাদের এই যে ভাইভা সিস্টেমটা এটা কিন্তু অত ভালো না। ভাইভাতে দেখে তোর স্মার্টনেস, তুই কতটুকু ভালো কথা বলতে পারিস, তুই কতটুকু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবি, যদি আমরা ফরেন ক্যাডার ধরি। এখন আমি ধরলাম তুই নাসির এগুলোতে সেরা, তুই নাসির যদি এগুলোতে সেরা হোস, তুই 44তম বিসিএস গিয়ে কি, ভাইভা বোর্ডে গিয়ে তুই কি কম সেরা হতে পারিস? ও বললো যে না, কারণ আমি তো সেরা, এবং ভাইভা বোর্ড দেখতেই চায় যে আমি কতটুকু কথা বলতে পারি, হ্যান ত্যান করতে পারি। আর এটা তো আমার ইনহ্যারেন্ট কোয়ালিটি, এটাতে এমন কিছু না একটা প্রশ্ন আমার কমন পড়ে নাই। তো কেন তাহলে ভাইভা বোর্ডে দেখা যাচ্ছে একটা ভাইভা বোর্ডে তুমি ভালো করছো আর একটাতে খারাপ করছো? ইট ইজ শিয়ার লাক। আমাদের ভাইভা বোর্ডে যেভাবে পরীক্ষা নেওয়া হয় পুরোটাই হচ্ছে স- কি বলবো, লাকের উপর নির্ভর করে। এবং তোমার পুরো বিসিএস জার্নিটা যেহেতু আলটিমেটলি ভাইভার মাধ্যমে পরিপক্কতা পাবে, সেহেতু আমি বলবো যে সফলতা অনেকাংশেই তোমার ভাগ্যের উপর নির্ভরশীল, এবং এইটা মাথায় রেখে তুমি কাজ করার চেষ্টা করবা। আমি যখন প্রথম ভাইভাটা দিয়েছিলাম আই ওয়াজ কোয়াইট ডিপ্রেসড, ভেরি মাচ ডিপ্রেসড। কিন্তু আলটিমেটলি আমি যখন দ্বিতীয় ভাইভা দিয়েছিলাম, দ্বিতীয় ভাইভা দিয়ে বের হয়ে আমি আমার সুপারভাইজারকে কল দিয়েছি, কল দিয়ে বলেছি যে স্যার আমার হয়তো ভালো কোনো ক্যাডার আসছে। আমার আম্মুকে বাসায় জানিয়েছি, আমার 4 বছর ধরে চাকরি নাই, এবং আম্মু পুরো ফ্রাস্ট্রেটেড, কারণ ভেবে নিয়েছে যে আমার আসলে চাকরি হবে না। আমি তাদেরকে বলেছিলাম যে আমার বিসিএস ক্যাডার আসবে, কিন্তু কোন ক্যাডার আসবে শিওর না। তো আম্মুকেও কল দিয়ে বলেছি যে হয়তোবা ভালো কিছু আসবে, তুই দোয়া করতে থাক। তো এই জন্য আমি বলবো যে ভাগ্যের উপর অনেক কিছু নির্ভরশীল, এবং এটা সবসময় মাথায় রাখবেন। এবং ভাগ্যের উপর নির্ভর করে আপনার কখনো নেগেটিভ রেজাল্ট আসতে পারে, কখনো হচ্ছে পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো এখানে একটা কথা ছিল, আমি সেটাতে যাব না, আমি এখানে অনেক সময় নিয়েছি। আমরা যদি মিটিং এর টাইমলাইন দেখি আমাদের 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাই আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব। এবং আমাদের রিটেনশন খুবই ভালো, আমাদের 72 74 জন ছিল এখন পর্যন্ত, 72। আমরা চাইলে গ্রুপে আরেকটা মেনশন দিতে পারি, আমার যারা এখানে সহকর্মীরা রয়েছেন যেন অন্যরাও যুক্ত হতে পারে, আমরা একটু পরে প্রশ্নোত্তর সেশনে চলে যাব। এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা ফিডব্যাক ফর্ম দিয়েছিলাম, সেই ফিডব্যাক ফর্মে আমি বলেছিলাম যে আমাদের যে কোর্সের স্কেডিউল, কোর্সের মডিউল, এটা কেমন লেগেছে? আপনারা অনেকে বলেছেন ভালো লেগেছে।
আমি বলেছিলাম আমাদের ডেমো শিট কেমন লেগেছে, আমরা মাইক্রোবায়োলজির একটা ডেমো শিট দিয়েছিলাম। আপনারা অনেকেই বলে 5 স্টার দিয়েছেন, আবার অনেকে 4 স্টার দিয়েছেন, বেশ কয়েকজন 3 স্টার দিয়েছেন। তো পরে আমি আপনাদের কাছ থেকে কমেন্ট নিয়েছিলাম যে কি করলে ভালো হবে, আপনাদের চাওয়া কি বা আপনাদের অভিযোগটাই কি আমাদের ডেমো শিট নিয়ে। আপনারা বলেছেন গুরুত্বপূর্ণ ইনফো দাগিয়ে দেয়া, এটা আমরা করে দেব ইনশাআল্লাহ। এরপরে এমসিকিউ দেয়া, এটা আমার দেয়ায় মাথায় আগে থেকেই আছে, ইনশাআল্লাহ আমি এটা দেব। এবং আমি আমার যে ডেমো শিটটা দিয়েছি মাইক্রোবায়োলজির উপর, এইটা আমি তৈরি করেছিলাম বলেছে 5 ঘন্টায়। এবং আমি কিন্তু তখন ইনফো দিয়েছি আমার হাত পুরো প্লাস্টার করা, ডান হাত। আমি যে টাইপ করবো এটা আমি করতে পারি না, এবং আমাকে অনেক কষ্ট করে এদিক সেদিক মিলাই হচ্ছে নোটটা প্রস্তুত করতে হয়েছে। এই জন্য আমি হচ্ছে বেশ কিছু বিষয় বাদ রেখেছি ইচ্ছা করে, যেমন এমসিকিউ দেওয়ার কথা ছিল আমি দেইনি ইচ্ছা করে। তো এই বিষয়গুলো আমি আশা রাখছি যে আপনারা 2 থেকে 3 দিন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমার হাত যদি ফ্রি হয়, আই থিঙ্ক আমি আপনাকে 100% দিতে পারবো, আমার 100%। ফন্ট সাইজ বাড়ানো, এটা যদি আরো কয়েকজন বলে তাহলে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব। আমরা আপাতত কালপুরুষ 12 ফন্ট ব্যবহার করছি, টাইমস নিউ রোমান 12 ফন্ট ব্যবহার করছি। এরপরে রেফারেন্স দেয়া আর ফন্ট সাইজ যদি ছোট মনে হয়, আপনারা ল্যান্ডস্কেপে নিয়ে পিডিএফটা পড়ার চেষ্টা করবেন। রেফারেন্স দেয়া, রেফারেন্স আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তথ্য কম অনেকে বলেছেন, আমি শিওর না এটা কোন প্রেক্ষাপটে বলেছেন। আমরা সিলেবাস ধরে আসলে আপনাদেরকে হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করেছি, তবে আমরা পরবর্তীতে তথ্য আরো বাড়ানোর চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে আমরা আজে বাজে তথ্য দিতে চাই না। যেমন, আচ্ছা এর উদাহরণে না যাই, আমি সময় বেশি নিচ্ছি। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা ডেসক্রিপটিভ তথ্য আপনাদের দিতে চাই না। আপনারা বলতে পারেন কেন ভাই আপনি ডেসক্রিপটিভ তথ্য দিবেন না কেন? প্রথমত আপনাদের হচ্ছে এমসিকিউটাকে ক্র্যাক করতে হবে, আপনাদের কিন্তু এটা লিখিত পরীক্ষা না যে উদ্ভিদ বিজ্ঞানের উপর লিখিত পরীক্ষা দিচ্ছেন। আপনারা হচ্ছে এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, সেই এমসিকিউ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেব। ধরুন একটা বিশাল সাইকেল রয়েছে, সেই সাইকেলটা তো আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমি যদি বলি শুধু এনজাইমগুলো মুখস্থ করলে হবে আর কম্পাউন্ডগুলো মুখস্থ করলে হবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। এরপরে বলেছেন তথ্য কঠিন, আমি জানি না এটা সহজ করে কিভাবে দিতে হবে। আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে তাহলে আমাকে বলতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প। তো স্পেশাল বিসিএস কেন এত স্পেশাল, এখানে দেখুন, আমাদের বাম পাশে জেনারেল বিসিএস রয়েছে 200 মার্ক, স্পেশাল বিসিএসও হচ্ছে 200 মার্ক। আমি টায়ার্ড খুবই, এই জন্য আমার কথা একটু গুলিয়ে যাচ্ছে। তো এখানে 200 মার্ক, এখানেও হচ্ছে 200 মার্ক, কিন্তু এখানে হচ্ছে একটা বিষয়ে যেমন বোটানিতে 100 মার্ক, বাকিগুলোতে হচ্ছে 20 মার্ক করে, পুরো ম্যাথে 20 মার্ক। কিন্তু এখানে বাকিগুলোতে হচ্ছে একই মার্ক না, আপনি যদি একটু দেখেন 35 35, বাংলাদেশ বিষয় বলে 30। এখন আমি সবসময় একটা কথা বলে রাখি, আপনি যদি জেনারেল বিসিএস ক্র্যাক করতে চান, আপনাকে দুটো বিষয়ে ভালো হতেই হবে। একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে ম্যাথ। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ম্যাথ। এই দুটোই যদি ভালো হন তাহলে আপনার খুব ভালো করার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এটা আপনারা মাথায় রাখবেন যারা হচ্ছে জেনারেল বিসিএস পরবর্তীতে দেবেন। কিন্তু এইখানে এসে একটা ঝামেলা রয়েছে, এখানে সবগুলোতে 20 মার্ক। এইখানে দেখেন ইংরেজির ওয়েট কিন্তু অনেক বেশি, 35, ম্যাথের ওয়েট হচ্ছে 30, কাছাকাছি অনেক ওয়েট। এখন আপনি বলতে পারেন ভাইয়া বাংলাও 35, বাকিগুলোরও তো ওয়েট রয়েছে, বাংলাদেশ 30, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এই যে 30, এই 30-এর মধ্যে কেউ যদি আহ সাধারণ জ্ঞান কম বেশি পড়েই সে 20 22 এমনিতেই তুলতে পারবে, যে অনেক বেশি পড়েছে সে 25 তুলতে পারবে। এই 3 মার্কের কারণে আসলে বিসিএস অত ঝামেলা তৈরি হয় না। কিন্তু ইংরেজিতে ঝামেলা তৈরি হয় কেন? কারণ ইংরেজি হচ্ছে একটা স্কিল বেসড সাবজেক্ট। স্কিল বেসড সাবজেক্ট বুঝেন, বাংলার মতো এখানে আপনারা কমন পাবেন না। ম্যাথও স্কিল বেসড সাবজেক্ট, এখানে হচ্ছে সাধারণ বিজ্ঞানের মতো আপনারা কমন পাবেন না। তার মানে এইখানে যার স্কিল আছে সে ইংরেজিতে পাবে 32। আমি ইংরেজিতে অনেক মার্ক পাই, এবং আমার বন্ধুদের সাথে যখন আমি হচ্ছে প্রিলি পরীক্ষা দিয়ে এসে মেলাই, আমি যদিও মেলাতে চাই না, ওরা মিলায় আমি মুসকি মুসকি হাসি। যখন আমার হাসি দেখে তখন বুঝতে পারে তাদের ভুল হয়েছে। তো এনিওয়ে, ইংরেজির ক্ষেত্রে আমি ইংরেজিতে বলবো না 100% দক্ষ, কিন্তু অনেক দক্ষ, যার কারণে ইংরেজিতে আমার মার্ক তোলা অনেক বেশি সম্ভব হয়। এবং আমাকে যদি বলেন যে ভাই আপনি এটা দাগিয়েছেন কেন, আমি গ্রামাটিক্যাল উত্তর দিতে পারবো না যে গ্রামাটিক্যালি এইটা এইটা হচ্ছে সঠিক এই জন্য আমি এটা দাগিয়েছি। কিন্তু আমি বলবো যে আই ক্যান ফিল দ্যাট ইট ইজ রাইট, কারণ আমি অনেক বেশি করে মুভি দেখেছি, অনেক বেশি করে মানে ইংরেজি বই পড়েছি, আমি বুঝতে পারি যে গ্রামাটিক্যালি কোনটা সাউন্ড কোনটা হচ্ছে আনসাউন্ড। ওকে, এটা ম্যাথের ক্ষেত্রেও সেম, কিন্তু এইখানে এই বিষয়টা একটু টাফ।
কারণ সবগুলো হচ্ছে সেম মার্কের এবং অল্প মার্কের 20-20 করে, যার কারণে একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। এই কারণে আমি বলছি যে আপনারা যেমন জেনারেলের উপর গুরুত্ব দিবেন, আপনারা হচ্ছে বোটানির উপরও গুরুত্ব দেবেন। আপনারা কখনোই ধরে নেবেন না যে আপনারা বোটানি পারেন ওই। যেমন আমাকে একজন কিছুক্ষণ আগে ইনফর্ম করেছে যে ডাক্তাররা সবাই ধরে নিয়েছে যে তারা ডাক্তারির পড়া পারবেই, অর্থাৎ এই 100 মার্ক পারবেই। তারা ফোকাস করেছে এইখানে, যার কারণে ঝামেলা হয়ে গিয়েছে। এইখানে অনেকেই মার্ক তুলতে পারে নাই, যারা এইখানে বেশি মার্ক তুলেছে তারা ক্যাডার হয়ে গিয়েছে। বোঝা যায়, তারা ভাইভাতে অ্যাটেন্ড করতে পারছে। কিন্তু আমি এই জন্য বলবো আপনারা দুটোতেই গুরুত্ব দিবেন। কখনোই ধরে নেবেন না যে আপনি 100 মার্কে দক্ষ, কারণ এটা এমসিকিউ, কি আসবে আপনি জানেন না। যদি এমন হতো লিখিত প্রশ্ন, আপনি গদবাধা বা যেভাবে হোক লিখে দিয়ে আসতে পারতেন হয়তো বা আপনার বেসিককে ব্যবহার করেও। এই জন্য আপনারা এগুলো খুব ভালো করে পুরো সিলেবাসের প্রস্তুতি নেবেন এবং সবগুলোকে সমানভাবে গুরুত্ব দেবেন, এবং ইংরেজি ম্যাথ এগুলোর উপর গুরুত্ব দেবেন বেশি। কারণ বোটানির স্টুডেন্ট ম্যাথে অনেক বেশি দুর্বল হয়ে থাকে। এবং আমি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি, জুনিয়র্স বা আমার ব্যাচমেট, ইংরেজিতে আমরা খুবই কম দক্ষ। ইংরেজি ভাষা আমরা লিখতেই পারি না, এবং যার কারণে দেখা যায় আমরা ইংরেজি শিট মুখস্থ করতে হয়। এনিওয়ে, দিস ওয়াজ মাই টেক ফ্রম দিস স্লাইড নাও। কিছু পরামর্শ আমি একদম শেষে, এই যে আমরা জিজ্ঞাসা এবং উত্তর, আমার কিছু পরামর্শ রয়েছে। এই পরামর্শগুলো আমি চাই আপনারা একটু ভালোভাবে নেয়ার চেষ্টা করেন। প্রথমত হচ্ছে ডোন্ট লুজ হোপ। 60 দিন অনেক ছোট সময়, এবং আপনি হতাশ হয়ে যাবেনই, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। আমি 44তম বিসিএস 4 বছর ধরে দিয়েছি। 2021-এ আবেদন করেছিলাম, 2025-এ এসে ফলাফল পেয়েছি। এবং হতাশার মাত্রা আমার অনেক বেশি পরিমাণে ছিল, এবং আমার স্কোপ ছিল অনেক, কারণ আমি ডিপার্টমেন্টে অনেক ভালো ফলাফল করেছি। আমি চাইলে 4 বছরে একটা আমার পিএইচডি করে আসতে পারতাম, তাই না? আমি রিসার্চের দিকে মনোযোগ দিতে পারতাম। আমি বলেছি আমার রিসার্চ পেপার 6টা, কিন্তু আমি চাইলে 20টা 22টা 25টা করে ফেলতে পারতাম, কিন্তু আমি এগুলো করতে পারি নাই। বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলেছি যে না, আমি 44টা দেখে যাব। 44টা কি হয়, আমার যদি 44-এ অ্যাডমিনও আসতো, আমি হয়তো দেশের বাইরে চলে যেতাম। এনিওয়ে, সো আমি বলবো যে আপনারা কখনোই হতাশ হবেন না, এবং আপনারা যদি হতাশ হনও, সেটা যেন দীর্ঘস্থায়ী না হয়, এটা। এরপরে হচ্ছে বলেছি ইউ উইল ব্রেক, আপনি ভেঙে পড়বেনই, বাট বাট ডোন্ট লেট ইট ওভারকাম ইউ ফর টু লং। এটা যেন কোনোভাবেই আপনাকে অধিক সময় ধরে গ্রাস না করে থাকে। এটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। এবং এখানে আমি যে আমার উদাহরণ না, আমি আর টানবো না। এরপরের যে পয়েন্ট রয়েছে, ডোন্ট লুজ কনসিস্টেন্সি, এটা আমি আপনাকে বলেছি। এরপরে বলবো ইউর প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট, নিজে নিজের জন্য দোয়া করবেন, বাট প্রেয়ার্স বাই আদার্স ফর ইউ আর ফার মোর ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই মানুষের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আমি এইখানে একটা গল্প বলবো। আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, এই 1 সপ্তাহ আগে। একটা স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রও আমি না, কিন্তু সেই স্কুলে আমার এক স্যার, তিনি আমাকে টিউশনে পড়াতেন। সেই স্যার 1700 স্টুডেন্টকে মিষ্টি খাওয়াইছেন। 1700 স্টুডেন্টকে। এবং হয়তো অনেকে অনুপস্থিত ছিল, আমি যেটা টাকার অ্যামাউন্টটা বলি, তিনি মিষ্টি খাওয়াইছেন 17,500 টাকার, এবং পুরোটা নিজের পকেট থেকে। এবং তার দাবি আরো একটা আছে, যে আমি যখন ট্রেনিং এ যাব, যদি আমার গেজেটে আসে ইনশাল্লাহ, তিনি আমার পুরো হচ্ছে স্যুট বুট এগুলো বানিয়ে দেবেন। এবং তার শখ হচ্ছে আমি যা পরবো তিনিও তা পরবেন, এবং একই ধরনের স্যুট বুট বানাবেন এজন্য। এখন এই কথাটা কেন বলছি, এবং এখানে হচ্ছে আমরা যখন মিষ্টি খাওয়াচ্ছিলাম, আমি প্রতিটা ক্লাসরুমে গিয়েছি, নার্সারি প্লে থেকে শুরু করে আমি হচ্ছে ক্লাস 10 পর্যন্ত গিয়েছি। এবং যাওয়ার সময় আমি একটা কথা প্রতিটা ক্লাসে বলেছি, যে আমি আজকে এসেছি বেশ কয়েকটা কারণে। এবং এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, যখন পুরো বাংলাদেশ থেকে 10 জনকে সিলেক্ট করা হয় একটা ক্যাডারের জন্য, এবং প্রথমে ক্যান্ডিডেট ছিল 3,50,000, যদি ভুল না বলে থাকি 3,50,000 থেকে আলটিমেটলি 10 জন, অথবা ভাইবার কথা চিন্তা করি 11,500 থেকে 10 জন। এটা আসলে শিয়ার লাক ছাড়া কখনোই সম্ভব না। ট্যালেন্ট ইজ অ্যানাদার থিং, বাট লাক আপনার থাকতেই হবে। এখন আমি মাঝে মাঝে বলতাম যে আমি অষ্টম হয়েছি 10 জনের মধ্যে। আমি কাউকে বলিনি, কিন্তু আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ আমাকে ফার্স্ট বানায় দাও, আমার মনে হয় যে এটা আমি ডিজার্ভ করি। আল্লাহ আমাকে দেয় নাই, আমাকে অষ্টম করেছে, স্টিল আমি কৃতজ্ঞ। তো আমি হচ্ছে ভাবতাম যে কেন আমি ফার্স্ট হলাম না। কিন্তু তখন আমি চিন্তা করতাম যে আমাকে যদি আর 2টা ধাক্কা দেয়া হতো, 3টা ধাক্কা দেয়া হতো, আমার ফরেন ক্যাডার আসতোই না। তো আমি যখন ক্লাসগুলোতে যাচ্ছিলাম, আমি বলছিলাম যে দেখো, আমি এখানে এসেছি এই ভালো খবরটা তোমাদের দিতে, এবং এই ভালো খবরের পিছনে দোয়া আছে অনেকের। এক, আমার বাবা মার দোয়া আছে। দুই, পুরো উলিপুরবাসী আমার উপজেলাবাসীর দোয়া আছে। তিন,
আরো মানুষের দোয়া আছে, সেটা হচ্ছে তোমরা। এখন তোমরা বলছি কেন? কারণ তারা আমার জন্য স্পেসিফিক্যালি আলাদাভাবে দোয়া করেছিল। আমার ওই যে স্যার, তিনি যখন ক্লাসে যেতেন, তিনি যে ক্লাসগুলোতে ক্লাস নিয়েছেন প্রতিটা ক্লাসে গিয়ে বলতেন, সেটা আজকের ঘটনা না, তিনি ক্লাসে গিয়ে বলছিলেন, মানে আমি যখন তার সাথে ক্লাসে গেলাম, তিনি বলতেন যে আমি 3 বছর ধরে তোমাদেরকে বলে আসতেছি, কারণ আমি বিসিএস দিচ্ছি 4 বছর ধরে। তো স্যার এই 3 বছর প্রতিটা ক্লাসরুমে যখনই ক্লাস নিতে যাইতেন বলতেন যে আমার একটা ছাত্র আছে, আমার ছাত্রের নাম আবুল সম্রাট, আমার সেই ছাত্র বিসিএস দিচ্ছে, এবং তোমরা প্রত্যেকে তার জন্য দোয়া করবা। তখন স্টুডেন্টরা বলতো, স্যার আমরা দোয়া করব, আপনি আমাদের কি খাওয়াবেন? স্যার বলছিল যে আমার সেই ছাত্র যদি ক্যাডার হয়, আরো একটা কথা বলছিল, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, যে কোনো একটা যদি হয়, তাহলে আমি তোমাদের প্রত্যেককে মিষ্টি খাওয়াবো। এবং আমার সেই স্যার সেই কথাটা রেখেছেন। এবং আমি যখন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলাম, আমার বড় ভাই ভিডিও করছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে আমি যখন স্যারের নাম নিয়েছি, আমার চোখে পানি নাই কিন্তু স্যারের চোখে পানি চলে এসেছে। মানে স্যার কাঁদতেছেন যে তার ছাত্র সফল হয়েছেন, এবং সেখানে তার কিছুটা হলেও কন্ট্রিবিউশন রয়েছে। এই জন্য আমি বলবো, সবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ, এবং এজন্য আমাদের বিনয়ী হওয়া উচিত। এনিওয়ে, আরেকটা কথা হচ্ছে, বি কনফিডেন্ট বাট ডোন্ট হ্যাভ আনক্রিটিক্যাল কমপ্লাসেন্সি। অর্থাৎ আপনারা অবশ্যই আত্মবিশ্বাসী হবেন, কিন্তু নিজেদের সমালোচনা করবেন, নিজেদের প্রতি ক্রিটিক্যাল হবেন। আমি এটাতে কনফিডেন্ট, আমি বলছি আমি এটা পারবো, বাট আদৌ পারার মতো যোগ্যতা কি আমার আছে, নাকি আমি ইচ্ছা মতো একটা ফলস প্রিজাম্পশন ধরে নিয়েছি? এই জন্য অবশ্যই নিজের প্রতি ক্রিটিক্যাল হবেন। এতটুকুই ছিল আমার কথাবার্তা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা রাখছি যে আপনারা এটি এনজয় করেছেন। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমের দিকে বেশ কিছু ঝামেলা হয়েছিল। আমি বলবো যে আমি আরো অনেক অনেক ভালো বক্তব্য রাখি, কিন্তু আসলে আমি সারাদিন ধরে প্রচুর পরিমাণে টায়ার্ড, এই কারণে এটা সম্ভব হয়নি। বাট স্টিল আমি খুবই খুশি যে আপনারা প্রায় 70 জনের মতো এখনো উপস্থিত রয়েছেন। তো এখন আমরা জিজ্ঞাসা এবং উত্তর পর্বে চলে যাব, এবং আমরা 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি। এবং ডান পাশে ভর্তির জন্য যোগাযোগের নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের নাসির ভাইয়ের নাম্বার, কাইন্ডলি এটা টুকে রাখবেন যদি ভর্তি হতে চান। আর নিচে হচ্ছে আমাদের পেজেও গিয়ে আপনারা মেসেজ দিতে পারেন। আরেকটা বিষয়ে অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বুঝতে পারছেন, আমরা নিজেরা পুরো প্রশ্ন নিজেরা বানাবো, আমরা নিজেরা পুরো নোট নিজেরা বানাবো। অনেক জায়গা আছে যেখানে হচ্ছে তারা বইয়ের পিডিএফ দিয়ে বলতেছে এটাই নোট, আপনারা শুধু নোট নেন, আমরা শুধু আপনার পরীক্ষা নেব। এই কাজটা কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু আমরা করছি না। এই জন্য আমরা চাই আপনারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হন, কারণ এই কোর্সটা চালানোর জন্য আমাদের বেশ কিছু অর্থ প্রয়োজন। যেমন আমি দেখেছি, আমি এমসিকিউ যে প্রশ্ন করাবো, আমি অবশ্যই মডারেট করব, আমরা 4 জন আছি মডারেট করব। এমসিকিউ প্রশ্ন করার জন্য আমাদের প্রায় 8 থেকে 10 হাজার টাকা প্রয়োজন। আমাদের এখন পর্যন্ত যে ভর্তির সংখ্যা রয়েছে, কাইন্ডলি দাগ দেবেন না, আমাদের এখন পর্যন্ত যে ভর্তি সংখ্যা রয়েছে স্টুডেন্টস, তাদের সংখ্যা হচ্ছে 14 জনের মতো। আমি 13 জন শুনেছি, ধরে নিচ্ছি এতক্ষণে একজন হয়ে গিয়েছে। এই জন্য আমি বলছি যে আপনারা কাইন্ডলি, যদি পছন্দ হয় আমাদের কথাগুলো, যদি মনে হয় এখান থেকে উপকৃত হবেন, তাহলে ভর্তি হতে পারেন। 2 নম্বর হচ্ছে, যদি মনে হয় যে উপকৃত হবেন না, আরেকটা অং- জায়গা বা প্ল্যাটফর্ম আপনাকে ভালো সার্ভ করতে পারবে, তাহলে আপনারা সেখানে ভর্তি হবেন, এটা আমার অনুরোধ। আর তৃতীয় যেটা, আমার ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে আমি বলছি, সেটা হচ্ছে যে আমি সবার থেকে সমালোচনা চাই। এই সমালোচনাটা যেন এমন হয় দিন শেষে, যেন আমরা এই কোর্সটাকে উন্নত করতে পারি। এমন সমস্যা যেন না হয়, ব্যক্তিগত আক্রমণ বা হোয়াট এভার। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। সো আমরা 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমাদের বাজে হচ্ছে 10টা 47, আমরা হচ্ছে 48-এ আবার যুক্ত হয়ে আমরা হচ্ছে প্রশ্ন উত্তর সেশনে যাব। আমি এর মাঝে প্রশ্নগুলো পড়তে থাকি, আপনারা চাইলে নিজেরা একটু বিরতি নিতে পারেন। আমরা পার্সোনালিও বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ ভেরি গুড। এবং আমার মনে হয় এই প্রশ্নোত্তর সেশন হচ্ছে সবচেয়ে বেশি এনগেজিং হবে। তাই আমি চাই আপনারা যারা আছেন সবাই এখানে থাকুন, কারণ এখানেই দেখা যাবে যে এমন প্রশ্ন চলে এসেছে যেটা হচ্ছে আপনার ভেতরের প্রশ্ন। এবং আমি আশা রাখছি যে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন।
ওকে, আমরা শুরু করতে পারি। আমরা এখানে হচ্ছে দেখি কি কি কমেন্ট এসেছে। রুমানা, তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নোটস পড়লে কি আর কোনো বই লাগবে? না, এখানে আমি বলবো যে আমাদের নোটস পড়লে আর বই না লাগার কথা, বাট স্টিল আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেই বই পড়বেন। বাট আগে নোট পড়বেন, এরপর সেই বইটা হাতে নেবেন এবং এরপর সেই বইয়ে দেখার চেষ্টা করবেন। আমি একটু আম্মুর কলটা রিসিভ করি, ওকে? আমাকে দুইবার কল দিয়েছে, আমাকে 10 সেকেন্ড লাগবে। ওকে, তো যা বলছিলাম সেটা হচ্ছে আগে আমাদের নোটস পড়বেন, এরপর হচ্ছে আপনারা আমাদের যে আপনাদের কাছে যে বই রয়েছে সেই বই পড়বেন এবং দেখবেন যে সেই বইয়ের বেশিরভাগ অংশ, হয়তো 90%, 93% আপনাকে পড়তে হবে না। এক, দুই নম্বর হচ্ছে এমন মনে হতে পারে যে ভাইয়ারা যে নোটটা দিল, সম্রাট ভাইয়ারা যে নোটটা দিল, এই নোটের মধ্যে যা আছে সেটা বইয়ের মধ্যেও আছে, কিন্তু বইয়ের মধ্যে আরো অনেক কিছু আছে। কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি যে এই যে আরো অনেক কিছু আছে তার মধ্যে বেশিরভাগই অপ্রয়োজনীয়। আজকে আমি একটা বই নিয়েছি নাসিরের কাছ থেকে, আমি বইটার নাম বলবো না, এটা বলা উচিত হবে না। সেই বইয়ের মধ্যে অনেক তথ্য রয়েছে যেগুলো আপনাদের লাগবে না। কেন লাগবে না? কারণ সেগুলো পিএসসি যে সিলেবাস দিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পর্কিত না এবং সেই সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো সেগুলো আপনারা পড়তে যাবেন কেন? এই জন্য আপনারা আগে নোটস পড়বেন, আপনারা এরপর বই পড়েন, দ্যাটস ফাইন। কিন্তু বই যে A to Z পড়তে হবে এবং ইচ্ছা মতো পড়তে হবে, নট নেসেসারিলি, এটা অবশ্যই মেনটেন করবেন। আই হোপ ইউ গট মাই অ্যান্সার। আবার আপনার যদি মনে হয় আমি উত্তর ঠিকভাবে দিতে পারিনি, আপনি আবার কমেন্ট করতে পারেন বা পরে হ্যান্ড রেজ করে আপনি বলতে পারেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এটা এরপরে হচ্ছে দেখি, দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন রোটেট করে। ওকে, কৌশিক নামের একজন একটা যথাসম্ভব প্রশ্ন করেছে কিনা আমরা একটু পরে দেখি, কমেন্ট হলেও। আর আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন। কৌশিক হ্যান্ড রেইজও করেছে, আমরা একটু পরে যাচ্ছি। কমেন্ট করতে পারেন যে আজকের যে প্রোগ্রামটি হয়েছে সেটা কেমন লেগেছে। এই কমেন্টটা পেলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কৌশিক বলেছে স্যার আমরা, আমাকে ভাইয়া বললেই চলবে, স্যার বলার কোনো প্রয়োজন নেই। স্যার আমরা যারা ভর্তি হয়েছি জেনারেল সাবজেক্টের নোটগুলো একটু আগে দিলেই ভালো হয়। হ্যাঁ, আমি আগে ভাগে দিয়ে দেবো, আমি যে দুটো দিতে চেয়েছি। কারণ আমরা অনেকেই 49-এর পাশাপাশি 47 ক্যান্ডিডেট, দ্যাটস ট্রু, আমি ও দুটো দিয়ে দেব। এরপরে হচ্ছে একজন রিয়েলমি থেকে প্রশ্ন করেছে। আহ, তিনি জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি অনলি থিওরি বেসড নোট দিবেন নাকি থিওরি প্লাস এমসিকিউ? এমসিকিউ বেসড আমরা কোনো নোট দেব না, আমরা থিওরি বেসড নোট দেব, কিন্তু থিওরি বেসড নোটের পাশে এমসিকিউ থাকবে। এমসিকিউ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন তথ্যগুলোর উপর আপনাকে জোর দিতে হবে, এই জন্য আমরা এমসিকিউ দেব। আমরা এমসিকিউ হাজার হাজার এমসিকিউ আপনাদেরকে দেব না। এরপরে মাহমুদা সুলতানা, 49 প্রিলির জন্য বোটানির প্রিপারেশন নিলে পরবর্তীতে বোটানির লিখিত পরীক্ষায় কতটুকু হেল্প হবে? অল্প একটু হেল্প হবে, অনেক বেশি যে হেল্প হবে এমনটা না। এর পিছনে কারণ হচ্ছে আমি যতটুকু বুঝেছি যে লিখিত সিলেবাস এবং 49-এর সিলেবাসের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে এবং লিখিত সিলেবাসে অনেক বিষয় রয়েছে, অনেক কিছু মেনটেন করতে হয় যেটা শুধুমাত্র এমসিকিউ পড়ে আসলে সম্ভব না। আমি বলবো এজন্য যে লিখিতর প্রস্তুতিটা আলাদাভাবে নেবেন, তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই সাহায্য করবে কিছুটা হলেও, এটাই। এরপরে আমি যদি যাই, কৌশিক স্যার আপনার লেকচার খুব ভালো লেগেছে, হাই স্ট্যান্ডার্ড, থ্যাংক ইউ। এখানে একটা নতুন অপশন আসলো, মাহমুদা সুলতানা অফলাইন। আমি বুঝলাম না এটা ঝামেলা হচ্ছে কেন। আচ্ছা, কৌশিক স্যার আপনার লেকচার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, একজন ভেরি গুড। আমরা যারা নতুন তারা 60 দিনের সিলেবাস কাভার করে কিভাবে রিভিশন দেব, নতুনদের চান্স হওয়ার সম্ভাবনা কতটুকু? দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। একটা হচ্ছে আমি 60 দিনে পড়বো কখন, দ্বিতীয় হচ্ছে আমি 60 দিনে রিভিশন দিব কখন। এইখানে আমি একটা প্রিন্সিপাল ফলো করতাম। সেই প্রিন্সিপালটা হচ্ছে আমি, আচ্ছা ওটাতে যাব না। সেই প্রিন্সিপালটা হচ্ছে আমি একটা বই পুরোপুরি শেষ করার পর রিভিশন দিতাম এমনটা না। আমি হচ্ছে বইগুলো পড়তে পড়তে, যেমন হচ্ছে আমি একটা টপিক পড়লাম প্রাচীন যুগ, প্রাচীন যুগে আমি দাগিয়েছি, আমার দাগানোর স্টাইল ছিল 3 ধরনের। প্রাচীন যুগে হচ্ছে 2 ধরনের। প্রাচীন যুগের মধ্যে যে ইনফরমেশনগুলো আমার খুবই কঠিন লেগেছে, মনে থাকবেই না সেগুলো। আর 2 নম্বর হচ্ছে যেগুলো হচ্ছে একবার দেখলে মনে থাকবে সেগুলো, এইভাবে দাগাতাম ভিন্ন ভিন্ন ভাবে। আর আরো একটা ওয়ে ছিল দাগানোর, সেটাতে আমি পরে যাচ্ছি।
তো আমি করতাম কি, প্রাচীন যুগ পড়া শেষ, মধ্যযুগ পড়ছি, মধ্যযুগ পড়ার সময় একটু পড়ে বা বেশ কিছু দূর পড়ে বা মধ্যযুগ শেষ করে আমি মধ্যযুগ একটা টপিক শেষ করলাম, তখন আমার টার্গেট ছিল একটা টপিক শেষ করেছি, আগের টপিকটা আমি রিভিশন দেব। তখন আমি আগের টপিকে আসতাম, A to Z পড়তাম না। আমি আগের টপিকে ওই যে যেগুলো হচ্ছে আমার মনে থাকবে না একদমই, সেগুলো দাগিয়েছিলাম, সেগুলো দেখতাম। এগুলো দেখতে আমার 10 মিনিট লাগতো, অতিরিক্ত 5 মিনিট লাগতো। এভাবে আমি রিভিশন দিতাম। আবার এমন হতো, আমি দেখা যেত এইভাবে প্রাচীন যুগে আমি অনেক কয়বার রিভিশন দিয়েছি, বাট স্টিল কিছু ইনফরমেশন আছে, এটা এক্সামের আগে হতো, যে আমার মনে থাকবে না। তখন আমি করতাম কি, বইয়ের পেজগুলো ভাঁজ করে রাখতাম যেখানে ওই ইনফোগুলো আছে, এবং আমি হচ্ছে এক্সামের দিন হয়তো সকালবেলা বা এক্সামের আগের রাতে সেগুলো আমি দেখে যেতাম। এই জন্য আমি বলবো যে একবারে বই শেষ করে রিভিশন এই প্ল্যানে না থেকে পড়বো রিভিশন দেবো, পড়বো রিভিশন দেবো, এই মেথডে যেন আগাই। আপনার বিসিএস এর প্রস্তুতি কবে শুরু করেছিলেন ভাইয়া? এটা আমি অনেককে বলেছি, কিন্তু মানে আমার ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে বলেছি। তো তুমিও আমার ডিপার্টমেন্টের জুনিয়র। তো আপনি বিসিএস এর প্রস্তুতি কবে শুরু করেছিলেন? আমি থার্ড ইয়ার থেকে মোটামুটি পড়াশোনা করতাম। অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্টের পড়াশোনা আর অন্যান্য কাজের চাপে কিভাবে ম্যানেজ করেছেন অ্যাকচুয়ালি? এটা সম্ভব হয়, বাট এটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ অনেকেই বলে ভাই আপনি এত কিছু করেছেন কিভাবে। এটাতে আমি কোনো ক্রেডিট নিতে চাই না, আমি বলবো যে এতটুকুই বলবো যে আমি নিজেকে একজন মাল্টিটাস্কার হিসেবে দেখি, আমি একসাথে অনেক কাজ করতে পারি। যেমন আমার হাত ভাঙা, বাট স্টিল আমি এই স্লাইডটা প্রিপেয়ার করেছি। আমার হাত ভাঙা, স্টিল আমি হচ্ছে আপনাদের জন্য নোট প্রিপেয়ার করেছি। তো আমি আসলে সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করি। এই কারণে দেখা যায় যে আমার সময় বের হয়ে আসে। আমি দেখতাম যে মানুষজন খায়, খাওয়ার পরে 20 মিনিট শুয়ে রেস্ট নেয়। আমার মনে পড়ে না আমি কোনোদিন হচ্ছে খেয়ে 20 মিনিট রেস্ট নিয়েছি। আমি হয় আইদার বিছানায় শুয়ে ঘুমাই, না হয় আমি চেয়ারে বসে আমার ল্যাপটপে ডেস্কটপে কোনো একটা কাজ করছি। আমার লাইফ স্টাইলটা এরকম খুবই প্যাথেটিক। দ্যাটস ওয়াই আমি বলবো যে এই কারণে হয়তো কিছুটা কাজে দিয়েছে। তো এরপরে হচ্ছে ওয়ান প্লাস মোবাইল থেকে ভাইয়া বোটানি কিভাবে বাংলাদেশের প্রশাসনিক সেক্টরে ভূমিকা রাখতে পারে? এটা ভাইবার প্রশ্ন, এটাতে আমি অ্যাড্রেস করব না, দুঃখিত। কিন্তু যদি অ্যাড্রেস করতেই হয় আপনি হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজটা পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে, আমি সেখানে আলোচনা করব। তো নোটস আরো তথ্যবহুল হওয়া উচিত হয়তো, ওকে আমরা চেষ্টা করব নোটস আরো তথ্যবহুল করতে। সোলাইমান ইসলাম রাসেল আমার ডিপার্টমেন্টের জুনিয়র, সে বলেছে ওয়ান অফ দ্য বেস্ট সেশনস এভার, ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকজন বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনার লেকচার অনেক ভালো লেগেছে, আপনাদের মাইক্রোবায়োলজি নোটসটা কোথায় পাবো একটু দেখতে চাচ্ছিলাম। আমাদের হচ্ছে আমার সাথে যারা রয়েছে, মিহির, সে হচ্ছে কাইন্ডলি আমাদের ইয়েটা দিতে পারো, লিংক দিতে পারো, ড্রাইভের লিংক। আরেকজন ভাইয়া মাইক্রোবায়োলজি সাবজেক্টের জন্য যেটা নোট দিয়েছিলেন, এটাই থাকবে নাকি আরো আরো কিছু হবে? এটা ডেমো নোট ছিল। ফয়সাল সানি 47+49 বিসিএস দিব কিভাবে, প্রিপারেশন নেব? 47th নিয়ে আমরা কথা বলছি না, 49th নিয়ে বলছি। আমার মনে হয় 49th নিয়ে আমরা যথেষ্ট কথা বলেছি। সুমাইয়া সাদিয়া, আমার মনে হয় 47 এবং 49th ব্যালেন্স করাটা কিছুটা টাফ হবে। ওকে, কিছুটা টাফ হবে, এমন আপনি করতেই পারেন যে 47th আগ পর্যন্ত আপনি 47th নিয়ে পড়েই থাকলেন জেনারেল সাবজেক্টগুলো। এরপরে আপনি হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যে পুরো হচ্ছে বিসি বোটানির সিলেবাসটা কাভার করে দিলেন, এরকমটা যদি করতে পারেন দ্যাটস অলসো ফাইন, ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। আপনার কথায় নতুন করে প্রেরণা পেলাম, পড়ার স্ট্র্যাটেজিতে যে ভুল ছিল তাও বুঝতে সুবিধা হয়েছে, থ্যাংক ইউ। আপনারা কি জেনারেল বিষয়গুলো সহ নোট দিবেন ভাইয়া? না, আমরা এটা দিচ্ছি না, আমাদের সেই নোট নেইও। কিন্তু আমরা দুটো নোট প্রোভাইড করবো, একটা ইংলিশ লিটারেচারের আর একটা হচ্ছে ম্যাথের। আরেকজন বলেছে ভাই মাইক্রোবায়োলজির নোট কিভাবে পাবো, কোথায় দিয়েছেন? ওকে, এটা অ্যাড্রেস করা হয়েছে। আরেকজন একটা ইনবক্সে প্রশ্ন এসেছে আমাদের, আমি নাম বলছি না, এরপরে আমরা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন নিব সরাসরি। তো বলেছে ভাই বিসিএস রিটেন এক্সামে সবকিছু ভালো করে লিখে আসা কিভাবে যায়, একটু এক্সপ্লেন করেন। টাইম ম্যানেজমেন্ট কিভাবে ভালো করে করা যায়, কিভাবে হাতের লেখা স্পিড বাড়ানো যায়? এটা আমাদের সেশনের সাথে যায় না, তবে আমি বলবো যে অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, এবং এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার বাংলা লেখা আগাতো না, এই জন্য আমি পুরো বিসিএস রিটেন দিয়েছি ইংরেজিতে, ইংলিশ ভার্সনে। এবং তখন আমার হচ্ছে অনেক বেশি লিখতে পেরেছিলাম। এবং এটা রেকর্ডেড, রেকর্ডেড বলতে বলতে বলছি যে এটা আমি তোমাদেরকে বলিনি, আপনাদেরকে বলিনি, তবে আমি যাদেরকে বলেছি তারাই কোয়াইট সারপ্রাইজড। যেমন বাংলাদেশ বিষয়াবলী 4 ঘন্টার এক্সাম, বাংলাদেশ বিষয়াবলী 4 ঘন্টার এক্সামে অ্যাভারেজে একটা স্টুডেন্ট লেখে 46 পেজ, 50 পেজ, 52 পেজ, যারা খুব ভালো লেখে তারা লেখে 60 পেজ, 62 পেজ। আমি লিখেছিলাম 44তম বিসিএস এ যথাসম্ভব 72 পৃষ্ঠা। এরপরে 45তম বিসিএস এ আমি লিখেছিলাম হচ্ছে
কত 74 কি 76, মানে 44কে বিট করেছিলাম এক। দুই নাম্বার হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রচুর লিখতে পারি এবং খুবই ভালোভাবে। আমি লাইভ রিটেনে হচ্ছে পরীক্ষা দিতাম, রিটেনের। তো লাইভ রিটেনে আমার খাতা একজন চেক করে বলেছিলেন, 44তম বিসিএস অনেক আগে, মানে তখন রিটেনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমাকে বলেছিলেন যে আপনি এত অল্প সময়ে এত কিভাবে লিখেছেন। মানে তিনি বিশ্বাস করেন নাই, তিনি হয়তো ভেবেছেন আমি চুরি চামারি করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 3 ঘন্টার এক্সাম 4 ঘন্টা দিয়ে এইভাবে লিখেছি। পরে আমাকে বলেছিলেন যে আপনি যে ক্যাডার চয়েস করেছেন সেটাতে আপনি সারা বাংলাদেশে ফার্স্ট হবেন, এভাবে একটা কমেন্ট করেছিল। তো সেখান থেকে আমি বুঝেছিলাম যে আসলে হয়তো বা ভালো কিছু একটা হবে। এবং এখানে আমি একটা রিটেনের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু রিটেনের কোনো বই কিনি নাই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক দুটো কিনেছিলাম, বই কিনি নাই। কারণ আমি জানতাম যে আমি যে বইটা কিনছি এই বইটা বাংলাদেশের আরো হাজার হাজার স্টুডেন্ট কিনছে। রিটেনে যদি আমাকে সবাইকে যদি আমি আউট স্মার্ট করতে চাই, আলটিমেটলি আমাকে ইউনিক হিসেবে দাঁড় হতে হবে। আমি কোনো বই তেমন খুলেও দেখি নাই, আমি নিজের স্টাইলে এগিয়েছি এবং আলটিমেটলি সেটা অনেক কাজে দিয়েছে। এবং এটা আমি বলবো যে অনেকে নেগেটিভলি নিবেন না, নেগেটিভলি বলতে হ্যাঁ আমিও এই কাজটা করব না। এর আগে আপনাকে জাজ করতে হবে নিজেকে, আমার এটা করার ক্ষমতা আছে কিনা। এরপরে আরেকজন একটা প্রশ্ন করেছে পার্সোনাল ইনবক্সে প্রাইভেটলি, এটাই শেষ মেবি। অভিনন্দন ভাই, হাত কেমনে ভাঙলেন? হাত ভাঙছে এটা বললে বিশ্বাস করবো না কিভাবে। কোর্স নিয়ে আশাবাদী ভাই, দোয়া থাকলো তোমার জন্য। আমার ডিপার্টমেন্টের জুনিয়র, কোর্স আউটলাইন ভালোই, থ্যাংক ইউ। সাথে আলাদা কোনো বই সাজেস্ট করবেন? আমি আপাতত কোনো বই সাজেস্ট করছি না, আমরা কিছু বই রিভিউ করব এরপর সাজেস্ট করব। ন্যাশনালের কোনো বই আপাতত সাজেস্ট করছি না, রিভিউ করে সাজেস্ট করব। অনেকদিন দেখা হয় না আপনার সাথে, ঠিক আছে। আর ভাই, আচ্ছা, তার একটা গুড নিউজ দিয়েছে। হ্যাঁ, তোর জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মেইন চ্যাটে আমরা একটু যাই। মাইক্রোবায়োলজি ডেমো লিঙ্ক দেওয়া হয়েছে। সম্রাট, তোমার লেকচার শোনার চেষ্টা করলাম, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই, আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। আর যারা এক্সাম দিবে তাদের জন্য খুবই কার্যকর, থ্যাংক ইউ বড় ভাই। এখন আমরা হচ্ছে প্রশ্ন নেব, কারো যদি হচ্ছে সরাসরি প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারেন। নাফিসা প্রশ্ন করেছে যারা থার্ড ইয়ার ওরা কিভাবে এখন বিসিএস প্রেপ নেওয়া উচিত। আমি বলবো যে যারা থার্ড ইয়ারে রয়েছেন, কৌশিক আমি দেখেছি, আমি তোমার কাছে যাচ্ছি একটু পরে। যারা থার্ড ইয়ারে রয়েছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা ফোকাস করবেন প্রথমত আপনাদের দুর্বলতার উপর। দুর্বলতা কোন কোন বিষয়ে? এবং আমি হলপ করে বলতে পারি আপনাদের দুর্বলতা সবচেয়ে বেশি থাকার কথা ইংরেজিতে এবং ম্যাথে। দুর্বলতা যদি নাও থাকে, ধরুন আপনার দুর্বলতা হচ্ছে সাধারণ জ্ঞানে, সাধারণ জ্ঞান আগে আগাবেন না। সাধারণ জ্ঞান পড়তে খুবই ভালো লাগে, ঠিক আছে, ইউরোপের প্রবেশদ্বার অস্ট্রিয়া শুনতে খুবই ভালো লাগে, ইউরোপের প্রবেশদ্বার ইস্তাম্বুল, হ্যাঁ ইস্তাম্বুল তুরস্কে থাকে, সিরিজ দেখেছি। বাট আগে সাধারণ জ্ঞানে ফোকাস করবেন না। সাধারণ জ্ঞান চাইলে 3 মাসে খুব স্ট্রং প্রিপারেশন নেওয়া যায়। সবাই দেখা যায় প্রথমে একটা এমপি3 কেনে সাধারণ জ্ঞান না। আপনারা প্রথমে যে কাজটা করবেন, ইংরেজি এবং ম্যাথে ফোকাস করবেন, আপনার সেখানে দুর্বলতা থাকুক বা না থাকুক এক। দুই নাম্বার হচ্ছে এরপরে উইক সাবজেক্ট কোনটা সেটা বের করবেন। যেমন বাংলায় আপনি খুবই বাজে হতে পারেন, বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্য সম্পর্কে আপনার ধারণা নেই, এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনার ধীরে ধীরে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো পড়তে পারেন। এবং আপনার যেহেতু সময় আছে, থার্ড ইয়ারের শুরু থেকে শুরু করছেন, বাংলাদেশ আন্তর্জাতিক শুধু বই পড়বেন না। আমি যখন নোট করতাম না অ্যাকচুয়ালি, আমি যখন বই পড়তাম আমি গুগলে সার্চ করতাম, আমি ম্যাপের মধ্যে ঢুকতাম, গুগল ম্যাপ, ইস্তাম্বুল লেখা, আমি ঢুকে দেখতাম ইস্তাম্বুলটা কোথায়, তার মানে ইস্তাম্বুলের ডান পাশে এশিয়া, বাম পাশে ইউরোপ। এইভাবে বেসিকটা তৈরি করবেন, গুগলে সার্চ করবেন চর্যাপদ সম্পর্কে। তাহলে আপনার হচ্ছে স্ট্রেংথ আসবে। আপনার যদি স্ট্রেংথ আসে, হুট করে একটা বিসিএস এর প্রশ্ন যদি কঠিন হয়, যেটা 45-এ হয়েছিল, কিন্তু 44 ক্র্যাক করেছে, 44-এ অ্যাডমিন হয়ে গেছে, 45-এ প্রিলি পাস করে নাই, এরকম রেকর্ড আছে আমারই এক ভাইয়ের। এজন্য আমি বলছি যে আপনার বেসিকটা অবশ্যই স্ট্রং করবেন, স্পেশালি দোজ হু আর স্টার্টিং ফ্রম থার্ড ইয়ার। ওকে, এটাই। আচ্ছা, আমরা কৌশিকের থেকে প্রশ্ন নিচ্ছি, কৌশিক প্রশ্ন করো। তোমরা চাইলে ফিডব্যাকও দিতে পারো, তারপর প্রশ্ন করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু হ্যালো। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমার কি জুনিয়র জুনিয়র হবে মেবি, তুমি জি ভালো জি আছো? ভাই, জুনিয়র। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমাদের যে 49তম বিসিএস এ তো দুইটা পার্ট, জেনারেল আর সাবজেক্টিভ। তো এর হুম, মধ্যে কি আমাদের কম্বাইন্ড করে রেজাল্ট আসবে? বোটানি ডিপার্টমেন্টের যারা আছে, মানে 24 জনকে যে নেওয়া হবে, নাকি হুম। সাবজেক্টিভে বেশি গুরুত্ব দেবে? না, ওরকম কিছু হবে না, কম্বাইনলি রেজাল্ট আসবে 200 মার্কের মধ্যে। ধরুন আপনি হচ্ছে, আবার তুমি তো দুঃখিত, আচ্ছা এনিওয়ে, 200 মার্কের মধ্যে কেউ যদি 200 মার্কের মধ্যে মোটে যে বেশি পাবে সেই এগিয়ে থাকবে।
আমার মনে হয় এটাতেই হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ, এখন ভাইয়া ধরলাম যে আমি আর আমার বন্ধু, আমি জেনারেলে পাইলাম হচ্ছে হুম। 70, আর সাবজেক্টিভে পাইলাম হচ্ছে 60, তাহলে 70 আর 60 130, 130। হ্যাঁ। হ্যাঁ, আর আমার বন্ধু আহ, আমার থেকে কম পাইলো কম্বাইন্ডে, কিন্তু ও হচ্ছে আমার থেকে সাবজেক্টিভে বেশি পাইছে, কিন্তু আমার থেকে হুম। কম্বাইন্ডে কম পাইছে, তখন এটা কি হবে? হুম। তখন তুমি আগায় থাকবা। আচ্ছা। উত্তর একটাই, 200 মার্কের মধ্যে যে এগিয়ে থাকবে সেই এগিয়ে থাকবে। আচ্ছা, মানে আলটিমেটলি আসলে, টোটালি হ্যাঁ, কম্বাইন্ডের উপর আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক থ্যাংক আছে। ইউ। আর কারো কোনো ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্ন সব অ্যাড্রেস করব। হ্যান্ড রেজ করতে পারেন, অথবা সরাসরি আনমিউট করে বলতে পারেন, কারণ প্রশ্ন তেমন আসছে না। কেউ চাইলে ফিডব্যাকও দিতে পারেন, ভাইয়া বাজে হয়েছে আপনার ক্লাস, বা ভাইয়া ভালো হয়েছে আপনার ক্লাস। হ্যাঁ, একজন হচ্ছে আনমিউট করেছিলেন, জি বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম জি। আমাদের সাবজেক্টিভ পার্টের যে কোশ্চেনটা এগুলো কি বাংলায় হবে নাকি ইংরেজিতে হবে? ওকে, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে অনেকেই খুবই কনসার্নড। এইখানে একটা বিষয় হচ্ছে যে নর্মালি প্রিলি পরীক্ষায় যখন আবেদন করা হয় তখন বলে দেয়া থাকে যে আপনি কি বাংলা ভার্সনে দেবেন নাকি ইংরেজি ভার্সনে দেবেন প্রিলিটা। আর লিখিত পরীক্ষা যে কোনো একটা ভার্সনে দেয়া যায়, কারণ একই প্রশ্নের এক পাশে বাংলা লেখা থাকে, অপর পাশে ইংরেজি লেখা থাকে। ওকে, এটা তো আমি যেটা বলবো, যেহেতু 49তম বিসিএস এ কোনো উল্লেখ করে দেয়া হয় নাই, এটা এখনো পিএসসির হাতে। আমি যেটা করব সেটা হচ্ছে পিএসসির সাথে যদি কোনোভাবে কথা বলা যায় তারপর এনশিওর করে আপনাদেরকে জানাবো। বাট স্টিল আমি এখন একটা গেস দিচ্ছি, সেটা হচ্ছে যে হয়তো আপনাদের একই প্রশ্নে বাংলা প্লাস ইংরেজি দুটো প্রশ্নই থাকবে। অর্থাৎ বাংলা থাকবে, সাথে ইংরেজি ট্রান্সলেশনও থাকবে। আপনারা হচ্ছে, যেহেতু একই প্রশ্ন, সো আপনারা যেভাবে দাগাবেন সেভাবেই, এটা নিয়ে তেমন সমস্যা হবে না। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছি, আমি যদি ভুল না বলে থাকি, এমসিকিউ প্রশ্নগুলো প্রথমে বাংলায় থাকে, তারপর ব্র্যাকেটে ইংরেজিতে থাকে যথাসম্ভব। তো কাইন্ড অফ এরকম হবে। সো আপনি যে কোনো একটা ভার্সন চুজ করে আপনি পরীক্ষা দিতে পারবেন, এটাই। ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে হুম। নোটটা বানান এই নোটের হুম। ভিতরে আপনার যে সিম্বলটা দেওয়া আছে এটা না হ্যাঁ। থাকলে সম্ভবত এটা আমরা প্রিন্ট করে বের করে পড়লে আমাদের সুবিধা হতো যারা পিডিএফ ফলো করে না। এইটা এইটা সিম্বল বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার মনে হয় যে আপনারা বুঝেনি যে এই নোটগুলো কতভাবে এক্সপ্লয়েট হতে পারে। এই জন্য আমরা এটা একটা প্রিকশনারি মেজার নিয়েছি। তবে আপনি যেহেতু বলেছিলেন, আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে ওয়াটার মার্কটা থাকে এর সাইজটা আমি কমিয়ে দেব। ওকে, তাহলে আপনারা হচ্ছে প্রিন্ট করে নিতে পারবেন। আর সাইজ যখন কমাবো, আপনারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবেন, তখন দেখা যাবে যে অত বেশি ঝামেলা করবে না, দামও বাড়িয়ে চাবে না। আই হোপ। স্যার, থ্যাংক এটা ইউ। আমারও একটা প্রপোজাল ছিল, যদি পিডিএফ প্রিন্ট করা যেত আর কি। পিডিএফ আপনারা প্রিন্ট করতে পারবেন, এই রাইট আপনাদের আছে। তবে আমি রিকোয়েস্ট করব, পিডিএফ কারোর সাথে কাইন্ডলি শেয়ার করবেন না। জি ভাইয়া। করলে ঝামেলাটা হচ্ছে, আমি বলেছি যে আমাদের কোর্সটায় 14 জন ভর্তি হয়েছে। 14 জনে মানে এটা দুঃখের সাথে বলছি, আমি কিন্তু পুরো ক্লাসটা ফ্রাঙ্কলি নিয়েছি। আমি ফ্রাঙ্কলি বলতে চাই যে এইভাবে আসলে রান করানো সম্ভব না। আমার বন্ধু পরে বলছে যে যেহেতু আমরা শুরু করেছি আমরা শেষ করব। এখন আমরা যদি, আপনারা যদি পিডিএফ এভাবে শেয়ার করতে থাকেন, আলটিমেটলি দেখা যাবে আমাদের কোর্সে আমরা স্টুডেন্টস পাচ্ছি না। খুবই এটা বাজে হবে। এবং আমি ভবিষ্যতে হয়তো বড় কোনো পদক্ষেপ নেবও না, এটা আমার খুব বড় একটা পদক্ষেপ। এই জন্য আমি চাই আপনারা নিজেরা প্রিন্ট করেন, দ্যাটস ফাইন, কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। আর আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন, আমরা হচ্ছে ওয়াটারমার্কের সাইজটা কমিয়ে দেবো। এখন 100% রয়েছে, আই উইল মেক ইট 50% অর 25%। থ্যাংক ইউ। স্যার, আমার এক ফ্রেন্ড আগামীকাল ভর্তি হবে, আজকে ভর্তি হওয়ার কথা ছিল তো, বাসা থেকে বের হয় নাই, এর জন্য টাকাটা সেভ করতে পারে নাই, তো ও আচ্ছা, আমাকে আচ্ছা। বলছে যে আগামীকাল ভর্তি হবে। ওকে, আমি চাই সবাই যেন তার বন্ধুদেরকে বলে, কারণ এতেই হচ্ছে দেখা যায় যে আমরা অর্গানিক্যালি রিচ করতে পারবো। কারণ আমরা প্রমোশন ফেসবুকে সেভাবে চালাতে পারছি না। আর আমাদের পেজটাতে যদিও দেখা যাচ্ছে 1,000 লাইক, এর মধ্যে 900 জন হচ্ছে আহ কিসের স্টুডেন্ট, এইচএসসির স্টুডেন্ট। আমরা কিন্তু পেজটা এইচএসসির উপর বেস করে চালাতাম, ওই যে আমি নানা রকম বই দেখিয়েছি না সেটা। এই জন্য আমি চাই অর্গানিক্যালি রিচ হোক, এই জন্য আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। নাফিসা একজন কমেন্ট করেছে, অনেক হেল্পফুল ছিল ভাইয়া। অফ টপিক কোশ্চেন, হেগেলের মতো আপনার পড়া কিছু থট প্রভোকিং রাইটারের লেখার কথা বলেন। আমি হচ্ছে যাদের বই পড়েছিলাম, হেগেলের মতো উদ্ভট বলবো না, মানে খুব ডিপ ডিপ থটের
হেগেলের বই আমি কিন্তু পড়ি নাই, আমি জানতাম হেগেল সম্পর্কে। আমি বই পড়েছি নোয়াম চমস্কির, আমি বই পড়েছি ফ্রানৎস ফানো, আমি বই পড়েছি ইলান প্যাপে। তারপর হচ্ছে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, দেখো বই পড়লে কত ইন্টারেস্টিং বললে বুঝবা। সেটা হচ্ছে যে গত বছর নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে তিনজন, ড্যারেন অ্যাকেমোগ্লু, আহ, রবিনসন, আরেকজন জনসন। তো এই তিনজন একটা বই লিখেছিলেন, হোয়াই নেশনস ফেল। এই বইটা আমি অনেক আগে পড়েছিলাম, আমি যখন ভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ি। এবং পড়ে আমার মনে হয়েছিল এই বইটা যে লিখেছে এটা পুরো একটা মাস্টার ক্লাস বই, অ্যান্ড দে উইল গেট সামথিং ইন রিটার্ন ইন দ্য ফিউচার। এবং দেখো থার্ড ইয়ারে যখন আমি পড়ি, কত 17, 18, 19, ঠিক তার 5 বছর পর তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছে। তো তোমরা চাইলে এরকম বই পড়তে পারো, দিজ আর ভেরি গুড থিংস ফর সেলফ ডেভেলপমেন্ট। তন্নি বলেছে ভাইয়া একেবারে নিউ টু বিসিএস জার্নি যারা, তাদের জন্য পার্টিকুলার কোনো সাজেশন আছে কি? নিউ টু বিসিএস এখন যারা 49-এর জন্য তাদের তো আমি বলেছি। আর যারা হচ্ছে আগে থেকে শুরু করতে চায় তারা ইংরেজি ম্যাথ এগুলোকে ধরে আগাবে। এর পিছনে কারণ হচ্ছে ইংরেজি আর ম্যাথ হচ্ছে স্কিলড সাবজেক্ট। তোমার স্কিল ভালো হলে তুমি পারবা, তুমি 2 মাস পরেই যে পারবা এমনটা না। আমরা পার্সোনাল ইনবক্সে প্রাইভেটলি একটা মেসেজ পেয়েছি, ভাইয়া নমস্কার নমস্কার, আমি আপনার ডিপার্টমেন্টের জুনিয়র, জানি তোমার নাম দেখে বুঝেছি, ভাইয়া সবার সামনে বলতে একটু দ্বিধাবোধ করছি তাই এখানে প্রশ্ন করছি, ইটস ওকে। ভাইয়া 47 বিসিএস এ অ্যাপ্লাই এর সময় বাংলা ভার্সন চুজ করেছি, এখন যদি রিটেনে ইংরেজি লিখি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এটা আমি দিয়েছি এভাবে। আমি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি দিয়েছি বাংলায়, রিটেন দিয়েছি ইংরেজিতে। আবার রিটেনের সুবিধাটা কি আমি তোমাকে বলি, রিটেনে বাংলা সাবজেক্ট তো বাংলায় দিতে হবে, ইংলিশ সাবজেক্ট ইংরেজিতে। ধরো তুমি ম্যাথটা দিলা বাংলায়, কিন্তু তুমি আন্তর্জাতিকটা দিতে পারো ইংরেজিতে, আবার বাংলাদেশ বিষয়াবলী দিতে পারো বাংলায়, অর্থাৎ যে কোনো ভার্সন তুমি চুজ করতে পারো এক্সামে, যে কোনো এক্সামে, বাংলা আর ইংরেজি বাদে। এবং নিয়ম হচ্ছে একটাই, তুমি যদি বাংলাদেশ বিষয়াবলী বাংলায় লেখা শুরু করো, মাঝপথে গিয়ে ইংরেজি লেখা শুরু করা যাবে না। ওকে, অর্থাৎ যেটা দিয়ে শুরু করবে সেটা দিয়ে শেষ করতে হবে। সো তুমি 47 বিসিএস প্রিলি বাংলায় দিতে পারো, কিন্তু রিটেন ইংরেজিতে দিতে পারো। এরপরে কৌশিক, অনেক ইনফরমেটিভ একটা ক্লাস ছিল, থ্যাংক ইউ ফর ইট। থ্যাংক ইউ, তোমরাও যদি ইন রিটার্ন আমাদের এখানে অনেককে ভর্তি করাতে পারো, উইল বি ভেরি গ্ল্যাড, অ্যান্ড আমরা আমাদের ইফোর্ট আরো বাড়ানোর চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন আছে, এনিওয়ান? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ না, হ্যাঁ, মানে একটা রাসেল। কমেন্ট টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। সেটা হলো ভাই আসলে আমাদের দেশের যে কৃষ্টি কালচার আছে, বা আমি যেহেতু 46 দিছি প্লাস কয়েকটা কোচিং হুম এ একটু ছিলাম। সো কয়েকটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সেটা হলো আসলে আমাদের দেশে আসলে যে গ্লোবাল যে রেসপেক্ট প্লাস হলো গ্লোবাল যে মেধাবীদের যে রেসপেক্ট সেটা হয় না। যেমন বুরকিনা ফাসোর যে প্রেসিডেন্ট আছে ইব্রাহিম ট্রাওরে, উনি বলছিল আসলে ওদের দেশের যে মানুষজন আছে, মেধাবীরা আছে, তাদের দেশে কিন্তু মেধাবীদের মূল্যায়ন করা হয় না। এই কারণে আসলে নতুন হুম যে হুম মেধাবীরা তারা কিন্তু আগ্রহ পায় না, একটা বিষয়। হুম সেকেন্ড, আমি আরেকটা দেখলাম যে ইউপিএসসি ইন্ডিয়ান যে সিভিল সার্ভিসটা কন্ডাক্ট হুম হুম করে, তো তাদের ওইখানে একজন ফার্স্ট হয়েছে, একজন সেকেন্ড হয়েছে, নাম হলো আশিক জৈন। সো হুম, ওদের আমি ইয়াগুলো কথাগুলো শুনছিলাম অনেক আগ থেকেই, আমি আপনার মতো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হ্যাঁ। পড়ছিলাম। সো আমি হুম, দেখলাম যে ওই কথাগুলো একবার খুবই অর্গানিক হইতে পারে, যেটার সাথে আজকে হ্যাঁ। আপনার মিল পাইছি। আর একজন হইলো 35 বিসিএস এ ফরেন ক্যাডার হয়েছে, ওয়ারিসুল ইসলাম। ওনার ওনার কথা শুনলাম, উনি হয়তো রাবিয়ের আইবিএ বা এরকম আইবিএ থেকে পড়ছি, কিন্তু উনি কথা হুম, অনেক বেশি একটু অহংকারী টাইপের দেখলাম। যার প্লাস এত ওভার কনফিডেন্ট দেখাইতেছিল যে আসলে আমরা ভাবলাম যে আসলে ইট ইজ ইম্পসিবল। কিন্তু আসলে আপনার কথাগুলো জাস্ট ওই রকম আসলে একবারে ন্যাচারাল, জাস্ট মাটির মানুষের থ্যাংক মতো ইউ, কথা। থ্যাংক ইউ এই রাসেল। কারণে আসলে আমি বললাম যে আসলে আমাদের দেশে আসলে ওই রকম ভাবে আসলে রেসপেক্ট দেখানো হয় না, কিন্তু আসলে দেখা উচিত। কারণ যেহেতু আমি ডিপার্টমেন্টে অনেক আগ থেকে ছিলাম, প্লাস ইজিবার একটা সেশনেও ছিলাম। সো এই কারণে জি। দেখলাম যে আসলে আপনার ওই ট্যালেন্টের আছে। আসলে আমি যেই দিন আপনার পোস্টার পাইছি ওই দিনই বললাম যে আসলে আপনি এটা ট্রুলি ডিজার্ভ করেন। আসলেই এটাই। আচ্ছা ঠিক আছে সুলাইমান, Thank you. থ্যাংক ইউ সো মাচ, আই এম ফ্ল্যাটার্ড, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এনামুল হক, তার কাছ থেকে একটা পেয়েছি, ভাইয়া সাবজেক্টের পাশাপাশি জেনারেল কিভাবে আগায় নিতে পারি? আপনারা জেনারেল পার্টের এক্সাম নেবেন না? না, আমরা জেনারেল পার্টের এক্সাম নিচ্ছি না, তবে আপনারা যদি অনুরোধ করেন তাহলে আমরা পরবর্তীতে গিয়ে আয়োজন করতে পারি। আমি বারবার বলেছি যে আমরা আপনাদের হাতের নাগালের মানুষ, এবং আপনারা অনেকে যখন ভর্তি হবেন আমরা কনফিডেন্স পাবো। মানে এটা এজন্য একটা কন্ডিশন জুড়ে দিচ্ছি, এভাবে কাইন্ডলি আপনারা দেখবেন না। কন্ডিশন দিতে হচ্ছে ফর দ্য সেইক অফ দ্য কোর্স, যে আপনারা যখন অনেকে থাকবেন তখন
সাবজেক্টিভের আমরা ক্লাসও দিতে পারি অনেকগুলো এক্সট্রা, সাবজেক্টিভের আমরা অনেকগুলো মডেল টেস্টও নিতে পারি, সেটা আমরা নিবই, কোনো সমস্যা নেই। কিন্তু স্টিল আপনাদেরকে একটু পজিটিভ মাইন্ডসেট দেখাতে হবে, আপনাদেরকে একটু হেল্প করতে হবে। সো আমি এখন বলবো যে আমাদের নেয়ার কোনো প্ল্যান নেই, বাট স্টিল আমরা যদি অনেক বেশি শিক্ষার্থী পাই আমাদের কোর্সে, অবভিয়াসলি সোমাইয়া সাদিয়া, কোচিং এ তো বাংলায় পড়ানো হয়, আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলো ইংরেজি টার্মগুলো শিখতে কি মেথড ফলো করব যদি ইংরেজিতে অ্যান্সার করতে চাই? অ্যাকচুয়ালি ইংরেজিতে অ্যান্সার করতে চাই বলতে তুমি রিটেনের কথা বলেছো, আমার মনে হয় রিটেনের অনেক প্রশ্ন আসছে, আমি এটাই নেব, এরপরে রিটেনের আর প্রশ্ন নেব না। সেটা হচ্ছে যে রিটেনের ক্ষেত্রে তুমি যখন প্রস্তুতি নিবা, কোচিং এ পড়ো আর বই থেকে পড়ো, তুমি আসলে শুধু ওখান থেকে পড়ে তুমি ভালো প্রস্তুতি নিতে পারবে না, তোমাকে নানা রকম নিউজ পেপার পড়তে হবে। যেমন বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি কিন্তু প্রথম আলোর ইংলিশ ভার্সন পড়তাম, দ্য ডেইলি স্টারের ইংলিশ ভার্সন পড়তাম সব সময়, এবং এইটাই আমার প্ল্যান ছিল, কারণ আমি চাই ইংরেজি টার্মগুলো যেন মাথায় ঢুকে যায়। ইভেন আমি যখন ইন্টারন্যাশনাল টার্ম, মানে কি বলবো, ইন্টারন্যাশনাল বিষয়গুলো পড়তাম, দ্য ডিপ্লোম্যাটস, দ্য ডিপ্লোমেসি, এরকম একটা ওয়েবসাইট আছে তোমরা দেখবা। তারপর হচ্ছে কমিটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সরি, কমিটি অন ফরেন রিলেশনস, এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে। এত ভালো আর্টিকেল লেখে, এগুলো থেকে পড়বা, পড়লেই তোমার ওয়ার্ডগুলো মাথায় ঢুকে যাবে। বাট এর বাইরেও কিছু ওয়ার্ড থাকবে, সেগুলো অবশ্যই তোমাকে নোট ডাউন করতে হবে এবং নিজেকে পড়ার সময় বুঝতে হবে যে এর ইংরেজি প্রতিশব্দ আমার জানা নেই। এর বাইরে আসলে আর কোনো বেটার ওয়ে নেই। আর কৌশিক, সহমত সুলেমান ভাইয়ের সাথে। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আমরা 50 জন আছি, ধীরে ধীরে আসলে অনেকেই লিভ নেবে, বাট স্টিল আমি হচ্ছে যতক্ষণ না প্রশ্ন শেষ হচ্ছে আমি সবগুলো অ্যাড্রেস করব। একজন হচ্ছে প্রাইভেটলি কোশ্চিন করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোর্স ফি কিছু কনসিডার করা যায় না কারোর জন্য? পার্সোনালি বলবেন প্লিজ। আসলে কোর্স ফিটা আগামীকাল পর্যন্ত 700, এরপরে আবার 1000 হয়ে যাবে, বাট আমি চাই হচ্ছে 700তেই রাখতে, মানে কালকে পর্যন্ত। তবে আপনারা যদি খুবই বেশি সমস্যা হয় তাহলে আপনারা নক দিতে পারেন, কনসিডার তো আমরা অবশ্যই করব, করব না এমনটা কখনোই না, কিন্তু এই কথাটাকে আপনারা কেউ অ্যাবিউজ করবেন না যে ভাই তো বলেছেন, তো 700 বলছে, সবাই আমরা 500 দিয়ে ভর্তি হই, সবাই আমরা 400 দিয়ে ভর্তি হই, বা হচ্ছে 1000 তো বলেছে পরশু দিন থেকে, 6 তারিখ থেকে, তো তারপরেও আমরা 700 দিয়ে ভর্তি হব। কাইন্ডলি এটা কখনোই করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের কোর্সের জন্য হেলদি না। বারবার বলছি যে আমরা যেমন আপনার জন্য, আপনারা যেমন আমাদের জন্য, আমরা উভয়ই কিন্তু কোর্সের জন্য, ঠিক আছে? আমরা ছাড়া যেমন কোর্স চলবে না, আপনারা ছাড়াও কোর্স আগাবে না। দ্যাটস ওয়াই উই নিড ইউর হেল্প। এবং আপনারা যেমন একজন আমাকে নক দিয়েছে, আই উইল নট মেনশন হার নেম, বললো, হিজ নেম, বললো যে ভাইয়া আমি হচ্ছে খুবই দরিদ্র, এইভাবে যখন একজন বলে তখন আসলে করার কিছু থাকে না। আমি বললাম ঠিক আছে, আপনি ভর্তি হয়ে যান, আহ, যতটুকু পারেন দিয়েন। পরে দেখলাম যে অনেক সমস্যা, আমি বললাম ঠিক আছে, দেওয়ার দরকার নেই, এরকম আমরা রাখছি কিন্তু। বাট স্টিল আমি বলবো যে আপনারা এটাকে অ্যাবিউজ করবেন না, এক্সপ্লয়েট করবেন না, এটা করলে আমাদেরকে আসলে কোর্স রান করাতে অনেক কষ্ট করতে হবে, এটাই। ওকে। আরেকজন ভাইয়া, ফেসবুকে আপনাদের প্রচারণা কম। ট্রু। ভর্তি হয় স্টুডেন্ট যদি সংখ্যায় কম হয়, তাহলে কি আপনারা আন্তরিকতার সাথে শেষ পর্যন্ত রান করবেন? হ্যাঁ, আমরা আন্তরিকতার সাথে শেষ পর্যন্ত রান করব। 49-এর যেটুকু প্রমিস করেছি, আমাদের প্যাকেজে যতটুকু আছে আমরা ততটুকু অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেব। কিন্তু এর বাইরে এক্সট্রা কিছু যদি পেতে চান, তাহলে আপনারা যদি আমাদেরকে অ্যাক্টিভলি, কি বলবো, অ্যাক্টিভলি হচ্ছে ইয়ে করেন, সাহায্য করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন ধরুন আপনি, ধরুন আপনি ন্যাশনালে পড়েন, এখন আপনার অন্যান্য ন্যাশনাল যে কলেজ আছে তার কোনো স্টুডেন্টের সাথে পরিচয় আছে, আপনি আমাদের ফেসবুকের একটা পোস্টে শেয়ার করে দেন। আপনি রাজশাহীতে পড়েন, আপনার চিটাগাংয়ের ফ্রেন্ডরা আছে, আর তার কাছে শেয়ার করে দেন। আমাদের এখানে সমস্যা হয়েছে কি আমি বলি, আমি বললাম না আজকে সারাদিন টায়ার্ড, 9:30 হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হয়েছে, আমি 3 ঘন্টা ধরে শুধু প্রস্তুতি নিচ্ছি কিভাবে কিভাবে করব কাজ, মানে হচ্ছে ক্লাস নিয়ে টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক করলাম, শেষে তো লাইভ করতে পারলাম না। এর আগে আমি যে কাজটা করেছি, ভার্সিটি গিয়েছিলাম, ভার্সিটি থেকে এসে বিকেলে আমি 3 ঘন্টা একটা কাজ করেছি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমি যোগাযোগ তৈরি করেছি, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটির সাথে এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারি নাই। তো এই ক্ষেত্রে আমি চাই আপনারা আমাদেরকে হেল্প করেন, যদি আমরা চিটাগাং ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারি, আমি চাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে আসলেও আলটিমেটলি একটা হিউজ নাম্বার হবে, এবং তখন আমরা হচ্ছে, মানে আমাদের জন্য খুবই স্মুথ হয় তখন। এটা কাইন্ড অফ এ রিকোয়েস্ট ফ্রম মি, পুরো টিমের থেকে না, কারণ তারা দে ডিফার ইন অপিনিয়ন, বাট আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকোয়েস্ট, ইউ ক্যান হেল্প মি হেল্প দ্য কোর্স ইন দিস ওয়ে। কৌশিক, এই বইটা এনটিআরসি রিটেনের জন্য কিনেছিলাম ভাইয়া। ওকে, একটা ছবি আসতেছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে, এনটিআরসি রিটেনের জন্য এটা কিনেছিলেন? এটা তো আমার বই।
এটা এনটিআরসি রিটেনের জন্য না। এটা এনটিআরসি রিটেনের জন্য না। এনিওয়ে আপনি কিনেছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। ভাইয়া ক্লাস কি প্রতিদিন হবে? না ভাইয়া, আমাদের হচ্ছে স্কেডিউলটা দেখবেন, আমাদের মডিউলটা দেখবেন কোর্সের। আবার বলছি, কোর্সের মডিউল। কোর্সের মডিউলে বলা হয়েছে আমরা 5টার অধিক ক্লাস নেব, একটা ইনসেপশন ক্লাস নেব। ইনসেপশন ক্লাস আমরা আজকে নিয়েছি, আর 5টার অধিক ক্লাস নেব। আপনাদের যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা আরো প্রশ্ন পাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে 49 ভাইভাতে কোনো ইফেক্ট পড়বে কিনা? কোনো ইফেক্ট পড়বে না, মানে দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট বিং ফার্স্ট টাইম ইন এনি ভাইভা। তো আরেকটা তথ্য দিয়ে রাখি, আমাদের এই কোর্স থেকে যদি অনেকেই প্রিলি ক্র্যাক করতে পারে 49-এর, তাহলে আমরা হচ্ছে আমাদের ভাইভার জন্য কোর্স রান করব ইনশাল্লাহ, এবং আপনাদের জন্য অবশ্যই ছাড় থাকবে। শুধু এটাতে না, আমরা 47 এর রিটেনের জন্য যদি উদ্ভিদ বিজ্ঞানের কোর্স রান করি, আপনারা যারাই ভর্তি হচ্ছেন তাদেরকে কিন্তু একটা গুগল ফর্ম দেয়া হচ্ছে। সেখানে আপনাদের ইমেল নেওয়া হচ্ছে, আপনাদের নাম, আপনাদের কলেজের নাম নেওয়া হচ্ছে। আমরা পরবর্তীতে আপনাদের একটা ইউনিক আইডি দেব, এবং পরবর্তীতে 47-এর কোর্স, 50-এর কোর্স, সেগুলোতে যখন যুক্ত হবে না, যদি আমরা রান করতে পারি, উই আর নট শিওর, তখন আপনাদেরকে হচ্ছে ছাড় দেওয়া হবে। এবং এই যে পরবর্তীতে এগুলো রান করব, এই পুরোটা নির্ভর করছে একটা বিষয়ের উপর। সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা কিভাবে চলে। এই কোর্সে যদি হোঁচট খাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের পরবর্তীতে সম্ভব না। তো যেহেতু অল্প কিছু দিনের মধ্যে নিয়োগ হয়ে যাবে, ভাইভাতে কোনো সমস্যা হবে না। ভাইভা আহ, আমরা বলে দেব, প্রয়োজনে ভাইভার জন্য আমরা একটা ফ্রি সেশন করব, যে ভাইভাটা কিরকম হতে পারে। কারণ জব প্ল্যাটফর্মে অনেক সিনিয়ররা আছেন, সেক্ষেত্রে ভাইভাতে আগে কনসিডার করবে কিনা এরকম কিছু না। যেমন আমার 44তম বিসিএস, প্রথম বিসিএস, আমার থেকে অনেক দামরা দামরারা হচ্ছে ভাইভা বোর্ডে ঢুকেছে। আমার তো মাথায় চুল তাও কিছু একটু আছে, শুধু ডান পাশে আর একদম পিছনের দিকে নাই। কিন্তু এমনও মানুষ আছে, আমি ভাইভা দুঃখিত, পিএসসিতে যখন আমরা ঢুকি, সকল ভাইভা ক্যান্ডিডেটকে, একদিনের ভাইভা ক্যান্ডিডেটকে একটা হল রুমে রাখে। তো আমি যখন ঢুকেছি, আমার টার্গেট ছিল কার মাথায় কিরকম চুল আছে আমি এটা দেখবো। তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মাথায় চুল নাই, পড়তে পড়তে শেষ হয়ে গেছে। মানে দুঃখের ভারে চোখের নিচে কালি চলে আসছে এরকম স্টুডেন্ট। কারণ অনেকে কষ্ট করে, এত কষ্ট করে, মানে তাদের কথা শুনলে তোমার চোখে কান্না চলে আসবে। বাট স্টিল আমি ফার্স্ট টাইম, আমাকে মিস জাজ করবে এটা কখনোই হয় না। আমি ভাইভা ভোটে ঢুকেছি উইথ কনফিডেন্স, আমি উত্তর দিয়েছি জোরালো ভাবে, এবং আলটিমেটলি আমি ভাইভা ভোট থেকে পররাষ্ট্র ক্যাডার নিয়ে বের হয়ে এসেছি। সো তুমি নতুন নাকি পুরাতন, ইট ডাজন্ট ম্যাটার। আর আমি আজকে অনেক নিজের প্রশংসা করেছি, আমি চাই এগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ নর্মালি আমি এরকমটা করি না। আচ্ছা, একজন বলেছো যে প্রাইভেটলি মেসেজ দিয়েছো, নিউ মাস্টার্স শেষ করেছি, বিবাহিত। ওকে, রাজশাহী থেকে বলছি। আমি শুধু নোট নিতাম না, দুঃখিত, এটা সম্ভব না। কারণ আমরা শুধু নোট বিক্রয় করছি না, আর বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আমাদের নোট সবগুলো প্রিপেয়ার্ড করা নেই। ওকে, সবগুলো নোট আমি আপনাকে একবারে দিতে পারবো না, নোট হয়তো আপনাকে 1.5 মাস ধরে নিতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি পুরো প্যাকেজটাতেই ভর্তি হব, কিন্তু আমি শুধু নোটগুলো নেব, আমি এক্সামে অ্যাটেন্ড করব না, তাহলে ঠিক আছে। এক্সামে অ্যাটেন্ড করা না করা, ইটস আপ টু ইউ কমপ্লিটলি। সো আপনাকে পুরো কোর্সটাই নিতে হবে, পুরো প্যাকেজটাই নিতে হবে। এরপরে আমাদের কিছু কিছু টপিক ভাইয়া মিল আছে, পড়েছি। ওকে কৌশিক, ঠিক আছে, আমার বই থেকে যদি তুমি উপকার পাও তাহলে ভালো। আমার বইয়ে যে ছবিটা দেওয়া হয়েছে, এই বইটা আগের ভার্সনের, আমরা নতুন ভার্সন বের করেছি, সেটা আরো অনেক স্ট্রং এবং ভালো হয়েছে। এবং আমি ইনশাল্লাহ জয়েন করার আগে আবার একটা ভার্সন বের করব। আচ্ছা, ভাইয়া, আর কারো? হ্যাঁ কৌশিক। আপনাদের ইজি বায়ো বুক বইটা কিরকম, ওইটা যদি বলতেন তাহলে একটা আর আচ্ছা, কি নিতাম। ইজি বায়ো উদ্ভিদ বিজ্ঞান, ইজি বায়ো প্রাণী বিজ্ঞান, দুটো বই আছে। ইজি বায়ো উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই দুটো বই হচ্ছে মূলত অ্যাডমিশন প্রার্থীদের জন্য লেখা। এই বইটাও আমরা অনেক টেকনিক্যালি লিখেছি, আমি লিখি নাই, এইখানে আছে অনেকে, এই যে হাবিব ঢালি আছে, সে এই বই লিখেছে। আলপনাও যথাসময় যুক্ত ছিল, আমি যদি ভুল না বলে থাকি, এরা হচ্ছে এই বইটা লিখেছে। তো এই বইটাকে আমি ডিফারেন্ট বলবো, এর পিছনে কারণ হচ্ছে, এই বইটা পড়লে তোমরা আসলে বুঝতে পারবা যে কোন টপিকগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কারণ বায়োলজিতে তো হিউজ তথ্য, সব তথ্য তো জোরালোভাবে পড়ার দরকার নাই। এই জন্য আমরা ছোট ছোট টপিক ভাগ করে তার এমসিকিউ গুলোকে তুলে ধরেছি। এমসিকিউ গুলো পড়লে বুঝবা ওই টপিকের এগুলো ইম্পর্টেন্ট, ওগুলো ইম্পর্টেন্ট না। সো তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, এটা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। এরপরে আর কোনো এনি এনি কমেন্ট অর কোশ্চেন? আমরা শেষ করে দেবো, অনেক সময় গিয়েছে। বাট আই হোপ দ্য হোল সেশন ওয়াজ ইন্টারেক্টিভ, প্রায় 2 ঘন্টা। এনি কমেন্ট অর কোশ্চেন?
সামনে আশা করি ভাইয়া এনটিআরসি রিটেনের জন্য বই পাবো আপনাদের কাছ থেকে। আমরা হচ্ছে বিসিএস রিটেন প্লাস এনটিআরসি এই দুটোর জন্য একটা কম্বাইন্ড বই বের করব। কম্বাইন্ড আছে। এবং হ্যাঁ, এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা মূলত এই কোর্সটা করাচ্ছি যেন আলটিমেটলি একটা বই বের করতে পারি। কারণ কোর্সটা করাবো, লেকচার শিট প্রস্তুত হবে, সেখান থেকে পরবর্তীতে আমরা আরো অনেক মডিফাই করে বইটা বের করব। এই জন্য মূলত আমাদের জন্য এই কোর্সটা প্রয়োজন, এই বইটার জন্য। থ্যাংক ইউ কৌশিক। ভেরি এনি নাইস মোর কমেন্ট? কনসেপ্ট। আসসালামু ওকে, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সোয়া, ভাইয়া বলো। আপনার সেশনটি অনেক ইনফরমেটিভ এবং অনেক থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আপনার দিক নির্দেশনা পেয়ে সামনে অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন বা কমেন্ট? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমি একটু দেখি আর কিছু আমার বলার ছিল কিনা। আহ আমার হচ্ছে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। সবাই, আপনারা যারা আছেন লিভ নিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমার হাতের সমস্যা এটা যেন খুব দ্রুত ঠিক হয়, এবং হাতের সমস্যা ঠিক হলে আমি আরো মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। আবারও আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।